ওয়েলকাম টু মেডিকেল হায়ার স্টাডি। ডিসি দত্ত ক্লিনিক্যাল প্রিপারেশনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর আরাফাত জাহান, এমএসপিজি রেসিডেন্ট হিসেবে বিএসএমইউতে আছি এবং একজন মেন্টর হিসেবে মেডিকেল হায়ার স্টাডিতে রয়েছে। আজকে আমাদের লেকচারের টপিকস হচ্ছে এন্টিপার্টাম হেমোরেজ, মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল ইলনেস কমপ্লিকেটিং প্রেগনেন্সি অ্যান্ড আরএইচ ইনকমপ্লিবিলিটি। এটা হচ্ছে অবস্টেটিক্স দত্ত বইয়ের চ্যাপ্টার 19-20 আর হচ্ছে আরএইচ ইনকমপ্লিবিলিটিটা হচ্ছে চ্যাপ্টার 23। এই তিনটা চ্যাপ্টারকে ইনক্লুড করেছে। তো এটা অনেক বড় একটা টপিক্স। আমরা এই টপিক্সটা দুইটা ভাগে ভাগ করে তারপরে হচ্ছে ক্লাসটা নিব, মানে আজকে অর্ধেক নিব আর পরের দিন বাকি অর্ধেক নিব। আজকে আমরা এন্টিপার্টাম হেমোরেজ আর মেডিকেল এবং সার্জিক্যাল ইলনেসের কিছু পার্ট কমপ্লিট করবো। তো আসেন আমরা শুরু করি। প্রথমে আমরা এন্টিপার্টাম হেমোরেজ দিয়ে শুরু করি যে এন্টিপার্টাম হেমোরেজটা কি এবং এটা কখন হয়। এই চ্যাপ্টার থেকে তেমন একটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন অত বেশি আসে না। শুধুমাত্র এখান থেকে আপনাদেরকে কজগুলো জানতে হবে, রিস্ক ফ্যাক্টর জানতে হবে যে এন্টিপার্টাম হেমোরেজ কোন দুইটা আছে আর এই দুইটার রিস্ক ফ্যাক্টর কি, কখন হয়, এটা একটু জানতে হবে। তো এন্টিপার্টাম মানে হচ্ছে যে প্রেগনেন্সি চলাকালীন অবস্থায় যদি কোনো মহিলার হেমোরেজ হয়, সেই হেমোরেজটাকে বলে এন্টিপার্টাম হেমোরেজ। এখন এটা টাইম হচ্ছে 20 সপ্তাহ থেকে শুরু হবে হেমোরেজের টাইমটা, আর হচ্ছে বিফোর দ্য বার্থ অফ দ্য বেবি, বাচ্চা জন্মগ্রহণের আগ পর্যন্ত। তো বাচ্চা জন্মগ্রহণের আগে কোন সময়টা, সেটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্টেজ অফ দ্য লেবারও এর মধ্যে ইনক্লুড হবে, কিন্তু যখন বাচ্চা ডেলিভারি হয়ে যাবে তারপরে এটা সবগুলোই হবে পোস্টপার্টাম হেমোরেজ। তাহলে এন্টিপার্টামটা হচ্ছে 20 সপ্তাহ থেকে শুরু হবে আর বাচ্চা ডেলিভারির আগ পর্যন্ত, মানে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্টেজ অফ দ্য লেবারেও যদি কোনো ব্লিডিং হয় সেটাকে আমরা বলবো এন্টিপার্টাম হেমোরেজ। It is defined as bleeding from or into the genital tract after 20 weeks of pregnancy, but before the birth of the baby. The first and second stage of the labor is thus included. The 28 week is taken arbitrarily as the lower limit of fetal viability. আমাদের দেশের প্রেক্ষিতে বা যেহেতু দত্ত বইটা ইন্ডিয়ান একটা বই, সেহেতু হচ্ছে এটাকে 28 সপ্তাহকে বলা হয় যে ফিটাল ভায়াবিলিটি, বাচ্চার ভায়াবিলিটি আসে 28 উইক্সে। তো এখন এন্টিপার্টাম হেমোরেজের ইনসিডেন্স হচ্ছে 3%, হসপিটাল ডেলিভারির মধ্যে 3% ইনসিডেন্স। এটা একটু জেনে রাখবেন, এমন খুব বেশি ইম্পর্টেন্ট না, কখনো আসে না। তো এখন এন্টিপার্টাম হেমোরেজের কজটা কি এটা জানা রাখবে, এটা পরীক্ষা আসে যে আপনাদের কাছে আসতে পারে যে হোয়াট আর দ্য এক্সট্রা প্লাসেন্টাল কজ অফ এন্টিপার্টাম হেমোরেজ, এরকম প্রশ্ন আসছে, অথবা হোয়াট আর দ্য কজেস অফ প্লাসেন্টাল হেমোরেজের কজ কি হতে পারে। তো এন্টিপার্টাম হেমোরেজকে তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্লাসেন্টা থেকে যদি ব্লিডিং হয়, এটাই সবচেয়ে বেশি 70%। যদি কখনো এসবিতে আসে যে হোয়াট ইজ দ্য মেজর কজ অফ এন্টিপার্টাম হেমোরেজ, সেটা হচ্ছে প্লাসেন্টাল কজ, তাহলে এটা 70%। এটার মধ্যে দুইটা, একটা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া, সেটা হচ্ছে 35%, আর অ্যাব্রাপশিও প্লাসেন্টা, এটা হচ্ছে 35%। এছাড়া হচ্ছে এক্সট্রা প্লাসেন্টাল কিছু কজ আছে যেটা প্লাসেন্টা ইনক্লুড করে না, সেটা হচ্ছে 5%। লাইক যদি সার্ভিক্সে কোনো সমস্যা থাকে, সার্ভিক্সে যদি কোনো পলিপ থাকে, সার্ভিক্সে যদি কোনো কার্সিনোমা থাকে, ভেরিকোজ ভেইন থাকে, সার্ভিক্সে কোনো লোকাল কোনো ট্রমা থাকে, সার্ভিক্যাল কোনো অ্যাক্টোপি থাকে, মানে মেইন কথা হচ্ছে সার্ভিক্সের যদি কোনো কজ থাকে সেখান থেকে এক্সট্রা প্লাসেন্টাল কজ, মানে প্লাসেন্টার বাইরে কজ, এটার কারণে ব্লিডিং হতে পারে এন্টিপার্টাম সময়। আর হচ্ছে আনএক্সপ্লেইনড 25% অর ইনডিটারমিনেট এক্সক্লুডিং প্লাসেন্টাল ব্লিডিং অ্যান্ড লোকাল লেশন, যেটা আমরা কখনোই এক্সপ্লেইন করতে পারবো না, যেখানে হচ্ছে প্লাসেন্টা থেকে কোনো ব্লিডিং আসবে না বা সার্ভিক্স থেকেও কোনো ধরনের ব্লিডিং আসবে না, যেমন ভাসা প্রিভিয়া আর সাবসেঞ্চুরিয়েট লোব। সাবসেঞ্চুরিয়েট লোবটা আপনাদের মনে হতে পারে যে প্লাসেন্টা সাবসেঞ্চুরিয়েট, এটা তো একটা প্লাসেন্টাল কজ। তো এখন এখানে এইভাবেই ক্লাসিফিকেশন করা হয়েছে, অনেক কিছু এক্সপ্লেইন করা যাবে না। তো সেটা হচ্ছে এই সাবসেঞ্চুরিয়েট লোবটা, এটা আনএক্সপ্লেইন কজের মধ্যে আসবে, ঠিক আছে। তো এই কজের এই ফ্লোচারটা শুধু মাথায় রাখবেন, বাকি আর কিছু দরকার নেই। ওখানে অনেক ধরনের বই, অনেক ধরনের থিওরি আছে, থিওরি পড়ার দরকার নেই। তো আসলে আমরা প্লাসেন্টা প্রিভিয়া দিয়ে শুরু করি। এখান থেকে তেমন একটা বেশি কিছু করতে হয় না, যতটুকু করতে হয় আমরা ওটুকুই করবো। এর বাইরে এখানে ম্যানেজমেন্ট, প্যাথোফিজিওলজি কোনো কিছুই দরকার নেই, এগুলো আমার একটা পরীক্ষা আসেও না। তো প্লাসেন্টা প্রিভিয়া যখন প্লাসেন্টা ইমপ্লান্টেড হবে, আমরা কি জানি নর্মাল পজিশন অফ দ্য প্লাসেন্টা কি, একটা প্লাসেন্টা কোথায় থাকে? নর্মাল প্লাসেন্টা থাকবে হচ্ছে এন্টিরিয়র অর পোস্টেরিয়র ওয়াল ক্লোজ টু দ্য ফান্ডাস, মানে ফান্ডাসের সামনে থাকতে পারে, পিছনে থাকতে পারে, ফান্ডাসের কাছাকাছি মানে উপরে থাকবে। কিন্তু যখন সেই প্লাসেন্টা ফান্ডাস থেকে দূরে থাকবে বা লোয়ার ইউটেরাইন সেগমেন্টে পার্শিয়ালি বা কমপ্লিটলি ইমপ্লান্টেড হবে, সেটাকে আমরা বলবো প্লাসেন্টা প্রিভিয়া। When the placenta is implanted partially or completely over the lower uterine segment, over and adjacent to the internal os, internal os এর উপরে অথবা internal os এর কাছে, এটাকে বলা হয় প্লাসেন্টা প্রিভিয়া। দ্য টার্ম প্রিভিয়া হচ্ছে প্রি মানে কি পূর্বে, আর ভিয়া শব্দের অর্থ হচ্ছে মনে হয় অস বা ওপেনিং, এই টাইপের কিছু একটা। তো ওপেনিং এর পূর্বে বা ওপেনিং এর আগে যদি কোনো প্লাসেন্টা থাকে সেটাকে আমরা বলি প্লাসেন্টা প্রিভিয়া। এটার ইনসিডেন্স হচ্ছে এন্টিপার্টাম হেমোরেজের 1/3 কজ, মানে 35% কজ, যেটা হচ্ছে আমরা হসপিটালে প্রায় 0.5 থেকে 1% কেজে এরকম প্লাসেন্টা প্রিভিয়া পেতে পারি। তো এই প্লাসেন্টা প্রিভিয়াটা কিন্তু সবসময় মনে রাখবেন যে যদি কোনো মায়ের বয়স বেশি থাকে, 35 ইয়ার্স বা অ্যাবভ, স্মোকার যদি হয় বা মাল্টিপল প্রেগনেন্সি যদি হয় বা প্রিভিয়াস কোনো অপারেটিভ হিস্ট্রি থাকে ইউটেরাস বা ভ্যাজিনাতে, তাহলে এই প্লাসেন্টা প্রিভিয়ার হওয়ার চান্স বেশি। শুধুমাত্র ইউটেরাসের অপারেশন না, যে কোনো ধরনের অ্যাবডোমিনাল অপারেশনের ক্ষেত্রে এই প্লাসেন্টার এইসব জায়গায় ইমপ্লান্টেশন হওয়ার চান্স বেশি। তো এই প্লাসেন্টা প্রিভিয়ার রিস্ক ফ্যাক্টরগুলো করতে হবে, এটা পরীক্ষায় এমসিকিউতে আসে যে হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস ফর প্লাসেন্টা প্রিভিয়ার। এক নম্বর বললাম না যে মায়ের বয়স বেশি, ম্যাটারনাল এজ মোর দ্যান 35 ইয়ার্স, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। এটা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া হওয়ার চান্স 4 গুণ বাড়ায়। যদি এসবিএতে আসে যে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ফর প্লাসেন্টা প্রিভিয়া, তাহলে সেটা হবে ম্যাটারনাল এজ, এটা হচ্ছে 4-fold ইনক্রিজ করে। এটা হচ্ছে মাল্টিপ্যারিটি মানে অনেকগুলো বাচ্চা, যার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে প্লাসেন্টা প্রিভিয়া হয়। প্রিয়র সিজারিয়ান ডেলিভারি অর ইউটেরাইন সার্জারি, এর আগে যদি কখনো সিজারিয়ান ডেলিভারি হয় বা ইউটেরাসে কোনো অপারেশন হয়, সেহেতু ইউটেরাসে তো একটা স্কার থাকে। আমরা জানি সিজারিয়ান ডেলিভারি আমরা প্রেফার করি লোয়ার ইউটেরাইন সেগমেন্টে। তো লোয়ার ইউটেরাইন সেগমেন্টে যদি আগে থেকে কোনো স্কার মার্ক থাকে, ওই স্কারের জায়গাতে প্লাসেন্টার অ্যাডিশন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, প্লাসেন্টা ইমপ্লান্টেশন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আগে যদি ইউটেরাসে কোনো স্কার থাকে সেখানে বা ইউটেরাইন কোনো সার্জারি থাকে, সেখানে প্লাসেন্টা অ্যাটাচ হতে পারে। রেস হচ্ছে এশিয়ান ওমেনদের ক্ষেত্রে বেশি হয়। ম্যাটারনাল ফ্যাক্টর হচ্ছে যাদের ক্ষেত্রে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট বা ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করা হয় বা আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিক করা হয়, তাদের ক্ষেত্রে এই ধরনের প্লাসেন্টা প্রিভিয়া চান্স থাকে।
প্রেজেন্স অফ ইউটেরাইন স্কার, যেটা বললাম যে সিজারিয়ান সেকশন বা মায়োমেক্টমি বা হিস্টেক্টমি, ইউটেরাইন সার্জারির ফলে কোনো একটা স্কার আছে, সেটার উপর প্লাসেন্টা ইমপ্লান্টেশন হবে। প্রিওর কোনো কিউরেটিস করা হলে, লাইক ডিএনসি অপারেশন, ডিএনসি করা থাকে, সেটাও কিন্তু প্লাসেন্টা প্রিভিয়ারিস বাড়ায়। প্রিওর প্লাসেন্টা প্রিভিয়া, এর আগে যদি প্লাসেন্টা প্রিভিয়া থাকে তাহলে সেটাও কিন্তু প্লাসেন্টা প্রিভিয়ারিস বাড়ায়। মাল্টিপল প্রেগনেন্সি, মাল্টিপ্যারিটিও একটা, মাল্টিপল প্রেগনেন্সি একটা কারণ। প্রেগনেন্সি ফলোইং আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিক, দেখবেন যে কারণগুলো কিন্তু মোটামুটি সিমিলার, একটা সাথে একটু রিলেটেড। প্লাসেন্টাল সাইজ অ্যান্ড অ্যাবনর্মালিটি, এটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সাবসেঞ্চুরিয়েট লো বা বিগ প্লাসেন্টা থাকলে তখন হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়ার চান্স বাড়ে। আর হচ্ছে স্মোকিং, স্মোকিং হচ্ছে কজেস প্লাসেন্টাল হাইপারট্রফি অ্যান্ড টু কম্পেনসেট কার্বন মনোক্সাইড ইনডিউসড হাইপোক্সিমিয়া। স্মোকিং এ কেন প্লাসেন্টা প্রিভিয়া হয়? যারা স্মোকার তাদের ক্ষেত্রে হচ্ছে, স্মোকারদের হচ্ছে আমরা কি জানি এখানে হচ্ছে কার্বন মনোক্সাইড থাকে, যারা স্মোক করে কার্বন মনোক্সাইডটা হচ্ছে এই তখন তার শরীরের ব্লাডে হচ্ছে থেকে যায়, তো এই কার্বন মনোক্সাইড কিন্তু হাইপোক্সিমিয়া করে, মানে হাইপোক্সিয়া বা হাইপোক্সিমিয়া করে। তখন এই হাইপোক্সিমিয়াকে কম্পেনসেট করার জন্য মায়ের প্লাসেন্টা কিন্তু হাইপারট্রফি হয়, তো প্লাসেন্টাতেও হাইপোক্সিয়া করে, হাইপোক্সিমিয়া করে, তখন ওইটাকে কম্পেনসেট করি হাইপোক্সিমিয়ার জন্য প্লাসেন্টাটা হাইপারট্রফি হতে থাকে বেশি অক্সিজেন নেওয়ার জন্য। তো তখন হচ্ছে এই প্লাসেন্টার হাইপারট্রফি হয়ে এটা হচ্ছে লোয়ার ইউটেরাইন সেগমেন্টে, তখন হাইপারট্রফি হলে তো প্লাসেন্টার সাইজ বড় হয়ে যাবে, প্লাসেন্টার ওয়েট বাড়বে, তখন এটা দেখা যায় যে নিচে নেমে যায় গ্রাভিটির কারণে, নিচে নামে, তখন নিচে ইমপ্লান্টেশন হয়। তো এটা টাইপস কি ডিগ্রি আছে, যে এটাকে হচ্ছে আমরা প্লাসেন্টা প্রিভিয়াকে মোটামুটি ABCD 4টা ভাগে ভাগ করি। এ হচ্ছে নর্মালি প্লাসেন্টা, যেটা উপরে থাকে, এটা নর্মালি সিচুয়েটেড প্লাসেন্টা বা নর্মালি ইমপ্লান্টেড প্লাসেন্টা। এখানে ইন্টারনাল অসকে দেখানো হয়েছে, ইন্টারনাল অসের কাছে কিন্তু কিছু নেই। লো লাইন প্লাসেন্টা, যেখানে হচ্ছে প্লাসেন্টাটা ইন্টারনাল মানে যেখানে প্লাসেন্টাটা অসের একদম কাছাকাছি থাকবে। আর হচ্ছে এটা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া, যেটা হচ্ছে ইন্টারনাল অসকে এখানে কমপ্লিটলি অক্লুড করে নাই, পার্শিয়ালি অক্লুড করছে। আর ডি হচ্ছে একদম কমপ্লিটলি অক্লুড করে দিয়েছে ইন্টারনাল অসকে। এই 4টা ভ্যারাইটি প্লাসেন্টা প্রিভিয়া আছে, যেটা সি আর ডি ভ্যারাইটি, সেটা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া একদম কমপ্লিট। তো এখন প্লাসেন্টা প্রিভিয়ার যে ক্লিনিক্যাল ফিচার, এটা আমরা এই প্লাসেন্টা পরবর্তীতে আমরা অ্যাব্রাকশিও প্লাসেন্টা করবো। এই দুইটা ক্লিনিক্যাল ফিচার শুধুমাত্র একটা চার্ট করলেই হয়, এই চার্টটা করলেই আপনারা মোটামুটি যে কোশ্চেনগুলো আসে সেগুলো উত্তর দিতে পারবেন। তো ক্লিনিক্যাল ফিচারে প্লাসেন্টা প্রিভিয়া থেকে যে ব্লিডিংটা আসে, সেই ব্লিডিংটা হচ্ছে পেইনলেস, কোনো ধরনের ব্যথা থাকে না মায়ের, অ্যাপারেন্টলি কজলেস অ্যান্ড রিকারেন্ট। পেইনলেস, কজলেস অ্যান্ড রিকারেন্ট, এটা তো আমরা একদম 5th থেকে পড়ি, এটাই জানতে হবে, এটাই জানতে চাই, এটাই এমসিকিউতে আসে যে পেইনলেস, কজলেস অ্যান্ড রিকারেন্ট একটা ব্লিডিং হয়। ব্লিডিংটা অলওয়েজ রিভিল্ড, মানে এটা সবসময় দেখা যাবে, যে ব্লিডিংটা হবে সেটা সবসময় দেখতে পাবো আমরা। আর অ্যাব্রাকশিও প্লাসেন্টার এটা হচ্ছে পেইনফুল ব্লিডিং হবে, ওপেন এট্রিবিউটেড টু প্রি এক্লাম্পসিয়া, এটার সাথে প্রি এক্লাম্পসিয়া এট্রিবিউটেড থাকে, অথবা ট্রমা থাকে, আর কন্টিনিউয়াস ব্লিডিং হয়। এই ব্লিডিংটা হচ্ছে রিভিল্ড, কনসিলড অর ইউজুয়ালি মিক্সড। এটা কখনো আমরা দেখতে পাবো, কখনো দেখতেই পাবো না, আবার কখনো কিছু অংশ দেখতে পাবো, কিছু অংশ দেখতে পাবো না, এরকম হতে পারে। এটা ব্লাড ব্লিডিংটা কিরকম হয়? প্লাসেন্টা প্রিভিয়ার ব্লিডিংটা হচ্ছে ব্রাইট রেড হয়, আর অ্যাব্রাকশিও প্লাসেন্টা ব্লিডিংটা হচ্ছে ডার্ক কালার হয়। জেনারেল কন্ডিশন এন্ড এনিমিয়া প্লাসেন্টা প্রিভিয়াটা প্রপোর্শন করে, যে একটা পেশেন্টের যতখানি ব্লাড লস হয়েছে ওই রকমই তার সিমটম হবে। আর অ্যাব্রাকশিও প্লাসেন্টাটা হচ্ছে, ধরেন আমরা ব্লিডিংটা তো কিছু রিভিল থাকে, কনসিল থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে ব্লিডিং যতখানি হয় তার থেকেও দেখা যায় যে সাইন সিমটমটা বেশি থাকে, কারণ ওর ভিতরে অনেকখানি ব্লিডিং কনসিল অবস্থায় আছে, মানে লুকানো অবস্থায় ইউটেরাসের মধ্যে ব্লিডিং থাকে। প্রি এক্লাম্পসিয়ার ফিচারটা প্লাসেন্টা প্রিভিয়াতে কখনোই পাই না, আর অ্যাব্রাকশিও প্লাসেন্টার অন থার্ড কেজে আমরা প্রি এক্লাম্পসিয়া পাই। এরপর সে অ্যাবডোমিনাল এক্সামিনেশন করতে গেলে হাইট অফ দ্য ইউটেরাস এটা প্রপোর্শন করে হাইট অফ দ্য জেস্টেশনাল এজের সাথে। আর অ্যাব্রাকশিও প্লাসেন্টার ক্ষেত্রে যেহেতু কনসিল টাইপের একটা ব্লিডিং থাকে, সেহেতু হচ্ছে ইউটেরাসের সাইজটা বড় হয়ে যায়, মেবি ডিসপ্রপোর্শনেটলি এনলার্জড ইন কনসিল টাইপ। ইউটেরাসে যদি আমরা ফিলিং দেখি তাহলে হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়াতে হচ্ছে সফট অ্যান্ড রিল্যাক্স থাকে, আর অ্যাব্রাকশিও প্লাসেন্টা হচ্ছে টেন্স, টেন্ডার অ্যান্ড রিজিড থাকে। ম্যাল প্রেজেন্টেশন, যেহেতু প্লাসেন্টাটা হচ্ছে নিচের দিকে, এখানে প্লাসেন্টা প্রিভিয়াতে নিচের দিকে ইমপ্লান্টেড থাকে, সেহেতু হচ্ছে বাচ্চার ম্যাল প্রেজেন্টেশন থাকতে পারে, যে তখন হেডটা নিচে থাকে না, অনেক সময় ব্রিজ প্রেজেন্টেশন থাকে, তো এটাতে ম্যাল প্রেজেন্টেশন কমন হয়, হেড ইজ হাই প্রোটিন। অ্যাব্রাকশিও প্লাসেন্টা হচ্ছে এটার সাথে কোনো ধরনের ম্যাল প্রেজেন্টেশনটা রিলেটেড না, হতে পারে আবার নাও হতে পারে, এটা নয়। ফিটাল হার্ট সাউন্ড প্লাসেন্টা প্রিভিয়াতে ইউজুয়ালি প্রেজেন্ট, বাট অ্যাব্রাকশিও প্লাসেন্টাতে অনেক সময় আমরা ফিটাল হার্ট সাউন্ডটা পাই না কনসিল টাইপে। প্লাসেন্টোগ্রাফি করলে আমরা আল্ট্রাসোনোগ্রাম বা এমআরআই করে যদি প্লাসেন্টা দেখি, তাহলে প্লাসেন্টা প্রিভিয়াতে আমরা লোয়ার সেগমেন্টে প্লাসেন্টা পাবো, আর অ্যাব্রাকশিও প্লাসেন্টাতে হচ্ছে প্লাসেন্টাটা আপার সেগমেন্টে থাকবে। ভ্যাজিনাল এক্সামিনেশন করলে প্লাসেন্টা প্রিভিয়াতে হচ্ছে প্লাসেন্টা ফেল্ড অন দ্য লোয়ার সেগমেন্ট, নট টু বি ডান ইন সাসপেক্টেড কেসেস। আমরা প্লাসেন্টা প্রিভিয়া যখন সাসপেক্ট করবো তখনই ভ্যাজিনাল এক্সামিনেশনটা অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ ভ্যাজিনাল এক্সামিনেশন করলে অনেক সময় ব্লিডিংটা আরো বেড়ে যায়। আর অ্যাব্রাকশিও প্লাসেন্টা হচ্ছে কখনোই প্লাসেন্টা আমরা লোয়ার সেগমেন্টে পাই না, প্লাসেন্টা সব আপার সেগমেন্টেই থাকে বা নরমালি সিচুয়েটেড প্লাসেন্টা। এরপর হচ্ছে অ্যাব্রাকশিও প্লাসেন্টা আমরা ওই চারটা দিয়ে অনেকখানি জিনিস জেনে গেছি, যে এটা হচ্ছে একটা নরমালি সিচুয়েটেড প্লাসেন্টা, বাট এটা কোনো কারণে, যেমন ট্রমা বা কোনো কারণে প্রেশার বেড়ে গেলে এই প্লাসেন্টা থেকে ব্লিডিং হবে, বা প্রিমেচুরলি প্লাসেন্টা সেপারেশন হয়, সেখান থেকে ব্লিডিং হবে। তো এটাই বলা হয় অ্যাক্সিডেন্টাল হেমোরেজ বা প্রিমেচুর সেপারেশন অফ দ্য প্লাসেন্টা। তো ইট ইজ ওয়ান ফর্ম অফ ইন্টিপার্টাম হেমোরেজ হোয়ার দ্য ব্লিডিং অকার্স ডিউ টু প্রিমেচুর সেপারেশন অফ দ্য নরমালি সিচুয়েটেড প্লাসেন্টা। একটা প্লাসেন্টা নরমালি আছে, যে ফান্ডাসি আছে বা আউটার ইউটেরাসের আপার সেগমেন্টই আছে, বাট সেখান থেকে যদি কোনো একটা কারণে সেই প্লাসেন্টা প্রিমেচুরলি সেপারেটেড হয়ে যায়, তখন যে ব্লিডিংটা হবে সেটাকে আমরা বলবো অ্যাব্রাকশিও প্লাসেন্টা। প্রিমেচুরলি মানে আগে সেপারেটেড হওয়া। আউট অফ ভেরিয়াস নোমেনক্লেচার অ্যাব্রাকশিও প্লাসেন্টা সিমস টু বি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান। এই বিভিন্ন ধরনের নোমেনক্লেচারের মধ্যে অ্যাব্রাকশিও প্লাসেন্টার এই নামটাই সবথেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তো এটার ভ্যারাইটি হচ্ছে তিনটা, একটা হচ্ছে রিভিল্ড, একটা হচ্ছে কনসিল্ড, আর একটা হচ্ছে মিক্সড। তো রিভিল্ড মানে হচ্ছে দেখা যায়, যেটা যে প্লাসেন্টা সেপারেশন হওয়ার ফলে যে ব্লাডটা আসে, সেই ব্লাডটা হচ্ছে বাইরে বের হয়ে যায় পুরোপুরি, যে দ্য ব্লাড ইনসিউনেটস ডাউনওয়ার্ডস বিটুইন দ্য মেমব্রেন এন্ড দ্য ডিসিডুয়া। আলটিমেটলি দ্য ব্লাড কামস আউট অফ দ্য সার্ভাইকাল ক্যানেল টু বি ভিজিবল এক্সটার্নালি, আমরা দেখতে পাই বাইরে থেকে। দিস ইজ দ্য মোস্ট কমন টাইপ, এটা সবচেয়ে বেশি কমন। আর হচ্ছে কনসিল্ড হেমোরেজ, দ্য ব্লাড কালেক্টস বিহাইন্ড দ্য সেপারেটেড প্লাসেন্টা অর কালেক্টেড ইন বিটুইন দ্য মেমব্রেন এন্ড ডিসিডুয়া। যে ব্লাডগুলো ওখানে প্লাসেন্টা সেপারেশনের ফলে জমা হচ্ছে, ওই ব্লাডগুলো কালেক্টেড থাকে ডিসিডুয়া এবং মেমব্রেনের মাঝখানে। দ্য কালেক্টেড ব্লাড ইজ প্রিভেন্টেড ফ্রম কামিং আউট অফ দ্য সার্ভিক্স। এই যে মেমব্রেন দিয়ে এই ব্লাডগুলো কালেক্টেড থাকে, তার ফলে ওই ব্লাডটা বাইরে বের হতে পারে, সার্ভিক্সের বাইরে আসতে পারে না। At times, the blood may percolate into the amniotic sac after rupturing the membrane.
এই ব্লাডগুলো এমনিটিক স্যাকের মধ্যে জমা হতে থাকে ইন এনি অফ দ্য সার্কামস্টেন্সেস ব্লাড ইজ নট ভিজিবল আউটসাইড। এখানে কখনোই ব্লাডটা বাইরে থেকে দেখা যায় না, এটা অবশ্যই রেয়ার, 10 থেকে 20 ভাগ ক্ষেত্রে হয়ে থাকে। আর হচ্ছে মিক্সড টাইপ, যেখানে হচ্ছে কিছু ব্লাড বের হবে আবার কিছু ব্লাড জমা থাকবে। ইন দিস টাইপ সাম পার্ট অফ দ্য ব্লাড কালেক্টস ইনসাইড, কিছু ব্লাড হচ্ছে ভিতরে থাকে যেটাকে বলবো কনসিল, আর কিছু হচ্ছে এক্সপেলড আউট হবে যেটা হচ্ছে রিভিলড। ইউজুয়ালি ওয়ান ভ্যারাইটি প্রিডোমিনেন্স ওভার দ্য আদার, ইট ইজ কোয়াইট কমন। এটাই সবচেয়ে মানে মোটামুটি কমন আর কি রিভিলডের পরে। তো দেখেন এখানে হচ্ছে কনসিল হেমোরেজ, যেখানে হচ্ছে ব্লাডটা এই যে ব্লাডটা ভিতরেই আছে, কোনো ব্লাড কিন্তু বাইরে বের হয় না, এটা হচ্ছে রিভিলড। ঠিক আছে, রিভিল হচ্ছে এই যে এখান থেকে ব্লাডটা এই যে বাইরে বের হয়ে গেছে। আর এটা হচ্ছে মার্জিনাল, যেখানেও কিন্তু ব্লাডটা কিছু আছে। আর এটা হচ্ছে প্রি প্লাসেন্টাল সাব এমনিওটিক। এত ইয়া পড়া লাগবে না, আমাদের রিভিল আর কনসিল রিভিলটা দেখতে হবে এই দুটো প্র্যাকটিস। এখন প্লাসেন্টার অ্যাব্রাপশনের ইটিওলজি কি, এটা পরীক্ষায় আসে। হোয়াট আর দ্য ইটিওলজি বা হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস অফ প্লাসেন্টাল অ্যাব্রাপশন বা অ্যাব্রাপশন প্লাসেন্টাল। অ্যাব্রাপশন প্লাসেন্টা যদি বলে যে হোয়াট ইজ দ্য মোস্ট কমন রিস্ক ফ্যাক্টরস বা কোন রিস্ক ফ্যাক্টরসটার কারণে হচ্ছে সবচেয়ে বেশি অ্যাব্রাপশন প্লাসেন্টা হয়, সেটা হচ্ছে হাইপারটেনশন বা প্রি এক্লাম্পসিয়া। কোনো মায়ের যদি হাইপারটেনশন হয় বা প্রি এক্লাম্পসিয়া থাকে, সেসব মায়ের ক্ষেত্রে এই অ্যাব্রাপশন প্লাসেন্টা হওয়ার চান্স বেশি থাকে। এটা হচ্ছে মোস্ট কমন রিস্ক। এছাড়া আরো কিছু রিস্ক আছে, যেমন প্রিওর অ্যাব্রাপশন, আগে যদি কখনো অ্যাব্রাপশন হয় তার ক্ষেত্রেও অ্যাব্রাপশন প্লাসেন্টা হতে পারে 5 to 70% কেসে। এরপর জেনারেল ফ্যাক্টর, যে হাই প্যারিটি, যে এর আগে 5টা বা তার বেশি বাচ্চা থাকলে 3 টাইমস মোর কমন দেন ইন ফার্স্ট বার্থ, প্রথম বাচ্চা থেকে এই 5 নম্বর বাচ্চা বেশি কমন, 3 গুণ বেশি কমন। অ্যাডভান্সিং এজ, মায়ের এজটা যদি বেশি থাকে, এটা কিন্তু প্লাসেন্টা পিরিয়ডেও আমরা পেয়েছি। পুর সোশিও ইকোনমিক কন্ডিশন, লো নিউট্রিশনাল স্ট্যাটাস, স্মোকিং এখানে ভেসোস্পাজম করে। ভেসোস্পাজম হলে তখন হচ্ছে প্রিমেচুরলি প্লাসেন্টা সেপারেট হয়। আমরা কি জানি, যখন হচ্ছে নর্মাল ডেলিভারি বা নর্মাল প্রসেসে প্লাসেন্টা সেপারেট হয়, তখন কিন্তু একটা বাচ্চা ডেলিভারি হয়ে গেলে আমরা যখন পটটা কাট করি তখন কিন্তু অক্সিজেন সাপ্লাইটা কমে যায়, তখন হচ্ছে সেপারেট হতে থাকে, ভেসোস্পাজম হয়। তো এখানে স্মোকিং কিন্তু ভেসোস্পাজম করে সেই সেপারেট করার জন্য। তারপর হচ্ছে হাইপারটেনশন ইন প্রেগনেন্সি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রি এক্লাম্পসিয়া অ্যান্ড জেস্টেশনাল হাইপারটেনশন অ্যান্ড এসেনশিয়াল হাইপারটেনশন আর অল অ্যাসোসিয়েটেড। এটার মেকানিজম হচ্ছে যে হাইপারটেনশন হলে ভেসেলগুলো স্পাজম হয়, আমরা জানি কি ভেসোকনস্ট্রিক্টর সাবস্টেন্স রিলিজ হয় প্রিএক্লাম্পসিয়াতে, তো তখন এরা ভেসোস্পাজম করে। ভেসোস্পাজম হলে অ্যানোক্সিক এন্ডোথেলিয়াল ড্যামেজ হয়, রাপচার অফ দ্য ভেসেল অ্যান্ড এক্সট্রাভিসেশন অফ দ্য ব্লাড ইন দ্য ডিসিডিউ অফ ভেসেলিস, তখন হচ্ছে ভেসেলগুলো প্লাসেন্টাল ভেসেলগুলো রাপচার হয়ে এই ব্লিডিংটা হয়। এছাড়া কোনো ধরনের ট্রমা হলে প্লাসেন্টাতে সাডেন ইউট্রাইন ডিকম্প্রেশন সিনড্রোম, মানে মেইন কথা হচ্ছে প্লাসেন্টা যেখানে অ্যাটাচড হয়েছে সেইখানে জায়গা কম পাচ্ছে অ্যাটাচ হওয়ার জন্য, তখন প্লাসেন্টাল ডিকম্প্রেশন সিনড্রোম হয়। শুধু নামগুলো মনে রাখবেন। শর্ট কর্ড, তখন কিন্তু ব্লাড সাপ্লাই অক্সিজেন সাপ্লাই কমে যায়, তখন হচ্ছে প্লাসেন্টা প্রিমেচুরলি সেপারেট হয়। সুপাইন হাইপোটেনশন সিনড্রোম, এটা একটা কন্ডিশন যে যখন শোয়া অবস্থায় থাকে একটা মা, তখন ইউটেরাসের প্রেশারের ফলে ইন্ট্রাভেনাল ক্যাভিটিতে প্রেশার পড়ে, তখন এই সুপাইন হাইপোটেনশন সিনড্রোম হয়, তখন প্লাসেন্টাল ভেসেলগুলোতেও এই ভেসোস্পাজম হয়ে রাপচার হয়। প্লাসেন্টাল অ্যানোমেলি লাইক সার্কামভ্যালিক প্লাসেন্টা থাকলে আর পুর প্লাসেন্টেশন থাকলে আর ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, এটা একটা কজ, এই কজটা মনে রাখবেন যে ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হলে এই প্লাসেন্টাল অ্যাব্রাপশন হয়। ইউটেরাসে যদি কোনো কনজেনিটাল অ্যানোমালি থাকে লাইক সেপ্টিক ইউটেরাস বা সাবমিউকাস কোনো ফাইব্রয়েড থাকলে, ইউটেরাসে কোনো টর্শন হলে, এছাড়া কোকেইন অ্যাবিউজ, থ্রোম্বোফিলিয়া, হাইপার হোমোসিস্টেনিমিয়া, এগুলো থাকলে হচ্ছে এই প্লাসেন্টাল অ্যাব্রাপশন হতে পারে। একটু এই এন্টিপার্টাম হেমোরেজ থেকে একটু জানলেই হবে। এরপর আমরা জানবো হচ্ছে মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল ইলনেস কমপ্লিকেটিং প্রেগন্যান্সি, এটা হচ্ছে চ্যাপ্টার 20। তো 20 নম্বর চ্যাপ্টারটা অনেক কিছু ইনক্লুড করে, এখানে অনেক কিছু আছে এবং অনেক কিছু থেকে অনেক প্রশ্নই আছে। আমাদের এই যে পার্টন পরীক্ষা বলি আর রেসিডেন্সি পরীক্ষা বলি, এগুলোর জন্য এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ। তো প্রথমে আসে এনিমিয়া ইন প্রেগনেন্সি। আমরা এনিমিয়াটা সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে, কারণ এনিমিয়া ইন প্রেগনেন্সি থেকে প্রশ্ন হয়, সচরাচর প্রশ্ন আসে। Anemia in pregnancy. Anemia is the most common hematological disorder that may occur in pregnancy. The others being rhesus isoimmunization and blood coagulation disorder. বলছে যে হেমাটোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে প্রেগনেন্সিতে যদি বলে যে হোয়াট ইজ দ্য মোস্ট কমন হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার ইন প্রেগনেন্সি, সেটা হচ্ছে এনিমিয়া। এনিমিয়ার মধ্যে কোন এনিমিয়া? এনিমিয়ার মধ্যে সবচেয়ে বেশি কমন ফিজিওলজিক্যাল এনিমিয়া, আর তারপরে কমন হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। এছাড়া যদি বলে আর কি হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার হয়, সেটা হচ্ছে আরিচ ইনকম্প্যাটিবিলিটি হয়, আর কিছু ব্লাড কোয়াগুলেশন ডিসঅর্ডার হতে পারে। তো এনিমিয়ার ক্ষেত্রে আমরা কখন এনিমিয়া বলবো? WHO বলছে যে যখন প্রেগনেন্সিতে হিমোগ্লোবিন 11 গ্রাম পার ডিসিলিটারের চেয়ে কমে যাবে আর হেমাটোক্রিট 33% চেয়ে কমবে, সেটাকে আমরা বলবো এনিমিয়া ইন প্রেগনেন্সি। ঠিক আছে, কিন্তু সিডিসি, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, এটা হচ্ছে এনিমিয়াকে ভাগ করছে টাইমেস্টার অনুযায়ী। ফার্স্ট এন্ড থার্ড টাইমেস্টারে যদি হিমোগ্লোবিন 11 গ্রাম পার ডিসিলিটারের চেয়ে কম পাই, আর সেকেন্ড টাইমেস্টারে যদি হিমোগ্লোবিন 10.5 গ্রাম পার ডিসিলিটারের চেয়ে কম পাই, তাহলে এটাকে আমরা বলবো এনিমিয়া। এই সিডিসিটাই মাথায় রাখবেন, এটাই পরীক্ষায় জানতে চাই যে ফার্স্ট এন্ড থার্ড টাইমেস্টারে যদি হিমোগ্লোবিন 11 চেয়ে কম আর সেকেন্ড টাইমেস্টারে 10.5 এর চেয়ে কম। কেন সেকেন্ড টাইমেস্টারে 10.5 এর চেয়ে কম? কারণ হচ্ছে সেকেন্ড টাইমেস্টারে হিমোডাইলেশনটা সবচেয়ে বেশি হয়, এই জন্য সেকেন্ড টাইমেস্টারে 10.5 হচ্ছে, আবার থার্ড টাইমেস্টারে গিয়ে এটা ঠিক হয়ে যায়, তো এই কারণে থার্ড টাইমেস্টারে আবার 11 গ্রাম পার ডিসিলিটার হচ্ছে। আর পোস্টপার্টাম পিরিয়ডে এনিমিয়া হচ্ছে 10.5 এর চেয়ে কম হলে পোস্টপার্টাম পিরিয়ডে আমরা এনিমিয়া বলবো। এখন এনিমিয়া যেহেতু প্রেগনেন্সি একটা স্টেট অফ হেমোডাইলুশন, সেহেতু হচ্ছে আমরা সাধারণত এটাকে কাট অফ ভ্যালু হিসেবে 10 ধরি, 10 এর নিচে থাকলে আমরা এটাকে এনিমিয়া হিসেবে মেনলি ধরবো। আর যদি 9 গ্রামের চেয়ে নিচে হয় তাহলে সেটাকে ইনভেস্টিগেশন বা অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্টের দরকার হয়। তো এই কথাগুলো একটু মাথায় রাখবেন, কাট অফ ভ্যালুগুলো একটু মাথায় রাখবেন যে কোন টাইমেস্টারে কত কখন আমরা ধরবো। এখানে এভাবে ভাগ করা আছে যে এনিমিয়াকে গ্রেডিং করছে WHO তাই বলবো। মাইল্ড হচ্ছে 10 থেকে 10.9, মডারেট হচ্ছে 7 থেকে 9.9, আর সিভিয়ার হচ্ছে লেস দেন 7, আর ভেরি সিভিয়ার হচ্ছে লেস দেন 4। এই ক্লাসিফিকেশনটা মাথায় রাখবেন, ঠিক আছে? মাইল্ড 10 to 10.9, মডারেট হচ্ছে 7 to 9.9, সিভিয়ার হচ্ছে লেস দেন 7, আর ভেরি সিভিয়ার হচ্ছে লেস দেন 4। WHO ক্রাইটেরিয়াটা মাথায় রাখবেন। নর্মাল লেভেল অফ প্রেগনেন্সি মোর দেন ইকুয়াল 11 গ্রাম পার ডিসিলিটার।
এখন এনিমিয়াকে ক্লাসিফাই করা হয় নর্মালি হচ্ছে আমরা সবচেয়ে বেশি কমন প্রেগনেন্সির ক্ষেত্রে ফিজিওলজিক্যাল এনিমিয়া ইন প্রেগনেন্সি। এছাড়া কিছু প্যাথোলজিক্যাল কারণ রয়েছে। প্যাথোলজিক্যাল কারণের মধ্যে প্রথমে আসে ডেফিসিয়েন্সি এনিমিয়া। ডেফিসিয়েন্সি হতে পারে আয়রনের ডেফিসিয়েন্সি, এটা 95% ক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াটা হয়। এছাড়া ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হয়, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, প্রোটিন ডেফিসিয়েন্সি হয়। হেমোরেজিক এনিমিয়া হয়। হেমোরেজিক হচ্ছে একিউট হেমোরেজের কারণে হয়, যেমন ব্লিডিং ফ্রম আর্লি মান্থ বা এন্টিপার্টাম হেমোরেজ। ক্রনিক ব্লিডিং হচ্ছে হুকওয়ার্ম ইনফেস্টেশন বা ব্লিডিং পাইলস। এগুলো শুধু একবার রিডিং করবেন, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। সবচেয়ে বেশি কমন আয়রন ডেফিসিয়েন্সি, এটা মাথায় রাখবেন। হেরিডিটারি হিমোগ্লোবিনোপ্যাথি হতে পারে লাইক থ্যালাসেমিয়া, সিকল সেল হিমোগ্লোবিনোপ্যাথি, আদার হিমোগ্লোবিনোপ্যাথি লাইক হেরিডিটারি হেমোলাইটিক এনিমিয়া। বোন ম্যারো ইনসাফিসিয়েন্সির জন্য হতে পারে লাইক অ্যাপ্লিশিয়া বা হাইপোপ্লেশিয়া হতে পারে, বা কোনো ড্রাগ ইনডিউস হতে পারে, অ্যাসপিরিন বা ইনভেন্টাসিন ইনডিউস। আর ইনফেকশনের কারণে এনিমিয়া হতে পারে লাইক ম্যালেরিয়া, টিউবারকুলোসিস আর হচ্ছে কালাজ্বর। ক্রনিক ডিজিজ বা নিউপ্লাজমের ফলে হতে পারে হেমাটোলজিক্যাল মেলিগনেন্সি, লিউকেমিয়া বা লিম্ফোমা। হেমোলাইটিক হচ্ছে এসএলই, হেল্প সিনড্রোম, অটোইমিউন হেমোলাইসিস, ড্রাগ ইনডিউস গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি। কোন ড্রাগটা গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি করে মনে রাখবেন, কোন ড্রাগটা করে, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষা আসে যে কোন কোন ড্রাগস সালফোনেমাইড করে, তারপর হচ্ছে ট্রাইমিথোপিন করে গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি। পরীক্ষা আসে যে কোন ড্রাগ গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি করে। তো এই কজগুলো একবার শুধু রিডিং করবেন, পরীক্ষায় খুব বেশি গুরুত্বপূর্ণ না। এখন আছে হিমোগ্লোবিনের নরমাল ভ্যালু ইন নন প্রেগনেন্ট এন্ড প্রেগনেন্ট স্টেট। এটা দত্ত বইয়ের একটা চার্ট। এই চার্টটা আমি কখনোই করি না, এই চার্টটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না। আরো দুইটা চার্ট আছে এই চ্যাপ্টারে, সেই দুইটা চার্ট করবেন। এই চার্টে দেওয়া হয়েছে যে আপনি যদি চান নরমাল নন প্রেগনেন্ট লেভেলে কত আরবিসি থাকে, যে 5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার। নরমাল নন প্রেগনেন্ট ফিমেল হিমোগ্লোবিনের লেভেল হচ্ছে 14.8 গ্রাম পার ডেসিলিটার। পিসিবি থাকবে 39 থেকে 42%, এমসিবি হচ্ছে 75 থেকে 100 ফেমটোলিটার, এটা ফেমটোলিটারে করবেন। আর মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন থাকে 27 থেকে 32 পিকোগ্রামে করবেন, ঠিক আছে? আর পিসিবি কিন্তু পার্সেন্টেজ, এটা হচ্ছে ফেমটোলিটার, এটা হচ্ছে পিকোগ্রাম। এই নরমাল ভ্যালুগুলো জানার জন্য আমি দিয়েছি। এটা নরমাল ভ্যালু কিন্তু পরীক্ষা আসে যে নরমাল একটা ফিমেলের কতখানি আরবিসি থাকে, কত পিসিবি লেভেল, কত এমসিবি, কত এমসিএইচ কত, এই নরমাল ভ্যালুটা জানবেন। এমসিএইচসি থাকে হচ্ছে 32 থেকে 36%, বাকিগুলো দরকার নেই আমাদের পরীক্ষার জন্য। সেরাম ফেরিটিন লেভেলটা জানতে পারেন যে সেরাম ফেরিটিন লেভেল 30 থাকে, 30 মাইক্রোগ্রাম পার লিটার, একটু মাথায় রাখেন 30 মাইক্রোগ্রাম পার লিটার। এটা আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার সময় আমাদেরকে লেভেলটা জানতে হবে। এখন আমরা কি বলেছি যে সবচেয়ে বেশি কমন এনিমিয়া কোনটা? ফিজিওলজিক্যাল এনিমিয়াটা সবচেয়ে বেশি কমন। তো ফিজিওলজিক্যাল এনিমিয়া কেন হয়? আপনারা ওই যে ফিজিওলজিক্যাল চেঞ্জ ডিউরিং প্রেগনেন্সি চ্যাপ্টারে পড়েছেন যে একটা নরমাল প্রেগনেন্সিতে প্লাজমা ভলিউম বাড়ে 40 থেকে 50 ভাগ, আর আরবিসি ভলিউম বাড়ে 20 ভাগ। তো প্লাজমার সাথে কিন্তু সমান তালে আরবিসি বাড়তে পারছে না, যেটা নরমাল মহিলাদের ক্ষেত্রে এরকম হয় না। প্লাজমা ভলিউম, পানির পরিমাণ অনেক বেড়ে গেছে, সেই পরিমাণে সেল বাড়ছে না। তো সেহেতু সেলের পরিমাণ কম থাকার জন্য একটা হেমোডাইলুশন হয়। এই যে হেমোডাইলুশনটা হয়, এই হেমোডাইলুশনটাই এই ফিজিওলজিক্যাল এনিমিয়ার জন্য দায়ী। তাহলে দেয়ার ইজ রিলেটিভ ফল ইন লেভেল অফ হিমোগ্লোবিন এন্ড হেমাটোক্রিট ডিউরিং প্রেগনেন্সি। অল দ্য ভ্যালুস রিটার্ন টু নর্মাল বাই 6 উইকস পোস্টপার্টাম। এই সব ভ্যালুগুলো আবার 42 দিন পরে নর্মালে চলে আসে। এই জন্যই প্রেগনেন্সির সময় এক্সট্রা আয়রন খেতে দিই আমরা মাকে, স্পেশালি ডিউরিং দ্য সেকেন্ড হাফ অফ প্রেগনেন্সি। ইভেন অ্যান এডুকেটেড ডায়েট ক্যানট প্রোভাইড অ্যান এক্সট্রা ডিমান্ড অফ আয়রন। তো এই ফিজিওলজিক্যাল এনিমিয়াটা সাধারণত আয়রন ডেফিসিয়েন্সি স্টেটের সাথে কিন্তু করেসপন্ড করে। আর এই ফিজিওলজিক্যাল এনিমিয়াকে যদি আমরা ক্লাসিফাই করি যে এটা হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক না নর্মোসাইটিক নর্মোক্রোমিক না ম্যাক্রোসাইটিক এনিমিয়া, ইট ইজ এ নর্মোসাইটিক নর্মোক্রোমিক এনিমিয়া। কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াটা কিন্তু মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া। একটু রিডিং করবেন এই জিনিসটা। এখন এই ফিজিওলজিক্যাল এনিমিয়া ক্রাইটেরিয়াটা পরীক্ষা এমসিকিউতে এসেছে এর আগে, এখান থেকে কোশ্চেন এসেছে যে ক্রাইটেরিয়া অফ ফিজিওলজিক্যাল এনিমিয়া। তো ফিজিওলজিক্যাল এনিমিয়া ক্রাইটেরিয়া হচ্ছে দ্য লোয়ার লিমিট অফ ফিজিওলজিক্যাল এনিমিয়া ডিউরিং দ্য সেকেন্ড হাফ। এটা কিন্তু সেকেন্ড হাফ বলছেন, নট ফার্স্ট বা থার্ড হাফ, ঠিক আছে? সেকেন্ড হাফ অফ প্রেগনেন্সি শুড ফুলফিল দ্য ফলোইং হেমাটোলজিক্যাল ভ্যালু। হিমোগ্লোবিন হচ্ছে 10 গ্রাম পার ডেসিলিটার থাকবে। আরবিসিটা কত থাকবে? আরবিসি হচ্ছে 3.2 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার, পিসিবি 32%, পেরিফেরাল স্মিয়ার শোয়িং নর্মাল মরফোলজি অফ দ্য আরবিসি অ্যান্ড সেন্ট্রাল প্যালোর। এটা হচ্ছে একটা নর্মাল ক্রাইটেরিয়া, এটা সেকেন্ড হাফে ফুলফিল করতে পারবে। কিন্তু এই ক্রাইটেরিয়াগুলোর চেয়ে যখন হচ্ছে নিচে নেমে যায় কোনো কিছু, তখনই আমরা এটাকে বলবো ফিজিওলজিক্যাল এনিমিয়া। এই নর্মাল ক্রাইটেরিয়াগুলো মাথায় রাখবেন। আবার ফিজিওলজিক্যাল এনিমিয়া ক্রাইটেরিয়া হিমোগ্লোবিন 10 গ্রাম পার ডেসিলিটার, আরবিসি 3.2, পিসিবি 32, শুধু এই ভ্যালুগুলো একটু মাথায় রাখতে হবে। এখান থেকে আর তেমন একটা দরকার নেই। আমরা এই ফিজিওলজিক্যাল এনিমিয়াটাকে কমপ্লিট করতে পারবো কিভাবে? আমরা হচ্ছে আয়রন সাপ্লিমেন্টেশন দিব, একটু এডুকেট ডায়েট ভাবে ঠিকভাবে নিউট্রিশিয়াস সাপ্লাই দিতে পারলে আমরা ফিজিওলজিক্যাল এনিমিয়াটা কমপ্লিট করতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের সাবকন্টিনেন্টে একটা মায়ের কিন্তু হচ্ছে শুধুমাত্র যে ফিজিওলজিক্যাল এনিমিয়া থাকে তা না, এটার সাথে করেসপন্ডিংলি আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া থাকে। তাহলে দ্য ক্লিনিক্যাল ফিচার, এই আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াটা সবচেয়ে কমন ফিজিওলজিক্যাল এনিমিয়ার পরে 95% এই আয়রন ডেফিসিয়েন্সি হয়ে থাকে। তাহলে দ্য ক্লিনিক্যাল ফিচার ডিপেন্ডস মোর অন দ্য ডিগ্রি অফ এনিমিয়া। দ্য মেজরিটি অফ দ্য পেশেন্ট হ্যাভ গট নো সিমটমস অ্যান্ড দ্য এনটিটি ইজ ডিটেক্টেড অ্যাক্সিডেন্টালি। বেশিরভাগ ক্ষেত্রে কোনো ধরনের সিমটম প্রেজেন্ট করে না এসব মায়েরা, অ্যাক্সিডেন্টালি ডিটেক্টেড হয় ডিউরিং এক্সামিনেশন। হাউএভার দ্য ফলোইং ফিচার্স মে ডেভেলপ স্লোলি। এসব মায়েদের কি হয়? ইজি ফেটিগিবিলিটি হয় অথবা উইকনেস নিয়ে আসে, এটা আর্লি ম্যানিফেস্টেশন, বলে যে আমার খুব দুর্বল লাগে। The other features are anorexia and indigestion, palpitation caused by ectopic beats, dyspnea, giddiness, swelling of the legs, এগুলো হতে পারে। On examination হচ্ছে there is a pallor of varying degrees, evidence of glossitis and stomatitis. আমরা নরমাল একটা এনিমিয়াতে যা পাই, যা পড়েছি সেগুলোই পাবো, যে pallor, glossitis, stomatitis, angular cheilitis, nail become brittle, fragile and ridge, কোইলোনাইকিয়া থাকে, spoon shaped nail, edema of the legs, একটা soft systolic murmur থাকে mitral এরিয়াতে, crepitation পাওয়া যায় লাংসে, Plummer-Vinson syndrome বা Patterson-Bailey এটা পাওয়া যায়। এটা হচ্ছে ডিসপেজিয়া, স্টোমাটাইটিস এবং আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। এটাকে এই তিনটা ট্রাইকে একসাথে Plummer-Vinson syndrome বলা হয়। তো আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার ব্লাড ভ্যালুগুলো পরীক্ষা আসে যে কি হয় এখানে, ব্লাড ভ্যালুগুলো জানতে হবে লেভেল সহ। সেরাম আয়রন হচ্ছে 30 মাইক্রোগ্রাম পার 100 ml এর চেয়ে কম থাকে। সেরাম টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি বেশি থাকে,
দেখবেন যে সবই কম, শুধুমাত্র হচ্ছে এই টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটিটা বেশি থাকে। আমি এভাবে মাথায় রাখছি। অনেক কিছু দেখা যায় যে বুঝে বুঝে অনেক সময় মাথায় থাকে না, তারপর বুঝে পড়তে হবে কেন আয়রন বাইন্ডিং ক্যাপাসিটিটা বেশি। কারণ এখানে আয়রনটা কম, আমাদের যে রিসেপ্টরগুলো থাকে আয়রনের জন্য সেই রিসেপ্টরগুলোর পরিমাণ বেশি থাকে, এই জন্য ওর আয়রনের সাথে বাইন্ডিং ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি থাকে, 400 মাইক্রোগ্রাম পার লিটার। পার্সেন্টেজ স্যাচুরেশন 10% অর লেস, সেরাম ফেরিটিন হচ্ছে 30 মাইক্রোগ্রাম পার লিটার, কনফার্মস আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া। এই একটা জিনিস এসবিতে আসে যে হুইচ ইজ দ্য মোস্ট কনফার্মেটরি বা মোস্ট ভেরিফাইড টেস্ট ফর আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া, সেটা হচ্ছে সেরাম ফেরিটিন। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। Serum ferritin is the most reliable indicator for iron deficiency anemia. এটাও এসবিতে আছে যে what is the most reliable indicator for iron deficiency anemia. In the absence of inflammation and chronic disease, serum ferritin is the main storage protein of iron. It is found in all cells but highest in the hepatocyte. এই serum ferritinটা সব ধরনের সেলই পাওয়া যায়, বাট কিছু সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে হেপাটোসাইটে। তারপর হচ্ছে হেমাটোক্রিট। তারপর হচ্ছে হেমাটোক্রিট হচ্ছে less than 33%। মিন কর্পাসকুলার ভলিউম হচ্ছে 79 ফেমটোমিটারের চেয়ে কম থাকে, ট্রান্সফারেন্ট স্যাচুরেশন হচ্ছে 16% এর চেয়ে কম, বোন ম্যারো বায়োপসি হচ্ছে ল্যাক অফ স্টেইনড আয়রন ইন ম্যাট্রোফেজ এন্ড ইন এরাথ্রয়েড প্রিকারসর। এই কটা জিনিস জানলেই হবে মোটামুটি। ঠিক আছে, তো এই পার্সেন্টেজগুলোর মধ্যে আয়রনের লেভেলটা জানবেন, ফেরিটিনের লেভেলটা জানবেন, দুইটাই 30। ঠিক আছে, দুইটাই 30 মাইক্রোগ্রাম, বাট এটা ডেসিলিটার, এটা লিটার, এটার হেলোয়ার। অনেক সময় হয় কি স্যার ম্যাডামরা কোশ্চেন করে বা স্যারের কোশ্চেন করার সময় এরকম ছোট ছোট জিনিস থেকে মানে অপশন দিয়ে দেয়, তো আপনার জিনিসগুলো কিন্তু কনফিউজিং। যখন আমরা একটা জিনিস করি তখন জিনিসটা মাথায় থাকে, বাট যখন আমরা অনেক ইনফরমেশন মাথায় নিই, আপনাকে শুধুমাত্র যে একটা জিনিসের মাথায় রাখতে হবে এরকম না। এই পরীক্ষাটা বেসিক প্লাস ক্লিনিক্যাল সব মিলাই একটা পরীক্ষা, তো অনেক ইনফরমেশন মাথায় থাকতে হয়, এই জন্য ছোটখাটো জিনিসগুলোতে ভুল হয়। তো ইনশাআল্লাহ এভাবে খেয়াল রাখবেন। তো এখানে কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলছে, এটা এসবিতে প্রশ্ন আসে এই স্লাইডটা থেকে, যে হেমাটোলজিক্যাল ইন্ডিসেস গুলো আমরা ক্যালকুলেশন তো করি আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়াতে বা যে কোনো ধরনের এনিমিয়াতে। তো ক্যালকুলেশন অফ MCAC, MCB and MCAC is based on the values of hemoglobin estimation, total red cell count and PCB. MCB and MCAC values are not much dependable, but MCAC is the most sensitive index for iron deficiency anemia. এই লাইনটা এসবিতে আসছে পরীক্ষায়, যে what is the most sensitive index for iron deficiency anemia, এই লাইনটাই আসছে। কেন MCAC মোস্ট সেন্সিটিভ? কারণ হচ্ছে এটা শুধুমাত্র আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়াতে চেঞ্জ হয়, বাকি যে এনিমিয়া যেমন থ্যালাসেমিয়া, মেগালোব্লাস্টিক এনিমিয়া, এগুলোতে এই MCAC ভ্যালু চেঞ্জ হয়, শুধুমাত্র আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়াতে MCAC ভ্যালুটা কমে যায়। ঠিক আছে, এই লেস দেন 30% হয়, বাট বাকিগুলোতে কিন্তু এটা স্ট্যাটিক থাকে। যেমন থ্যালাসেমিয়া বা মেগালোব্লাস্টিক এনিমিয়াতে এটা নর্মাল থাকে বা স্ট্যাটিক থাকে, বাট আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়াতে এটা কমে যায়। এই জন্য আমরা MCAC ভ্যালুটা দিয়ে আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া সেন্সিটিভিটিটা দেখি। এরপরে আসি, আমাদের ট্রিটমেন্ট লাগবে না যে কোন আয়রন কখন দিব, কখন ব্লাড ট্রান্সফিউশন করবো, এই জিনিসগুলো লাগে না। তবে আয়রন প্রিপারেশনগুলোর মধ্যে দেখা যায় যে আয়রন সুক্রোজ, আয়রন কার্বোসিমেলটোজ, এগুলো হচ্ছে প্যারেন্টাল আয়রন প্রিপারেশন হিসেবে ইউজ করা হয়। তেমন একটা প্রশ্ন আসে এখান থেকে। এরপর এনিমিয়ার মধ্যে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে মেগালোব্লাস্টিক এনিমিয়া। নর্মাল আপনি যখন হেমাটোলজি পড়বেন তখন তো এই এনিমিয়াগুলো অবশ্যই পড়বেন। এখান থেকে তেমন একটা জিনিস লাগে না দত্ত বই থেকে আমরা যতটুকু লাগে অতটুকু দিয়েছে, যে মেগালোব্লাস্টিক এনিমিয়া দেয়ার ইজ ডিঅ্যারেঞ্জমেন্টস অফ দ্য রেড সেল ম্যাচুরেশন এন্ড প্রোডাকশন ইন দ্য বোন ম্যারো অফ অ্যাবনর্মাল প্রিকারসর নোন অ্যাজ মেগালোব্লাস্ট ডিউ টু ইম্পেয়ার্ড ডিএনএ সিনথেসিস। এখানে হচ্ছে আরবিসির ডিএনএ গুলো ইম্পেয়ার্ডলি সিনথেসিস হয়, মানে সিনথেসিস ঠিকভাবে হয় না, যার ফলে যে সেলগুলো তৈরি হয় সেগুলো অনেক বড় বড় হয়, সেগুলোকে আমরা বলি হচ্ছে মেগালোব্লাস্ট। এই জন্য এই এনিমিয়াটাকে বলা হয় মেগালোব্লাস্টিক এনিমিয়া। তো এই মেগালোব্লাস্টিক এনিমিয়াটা হচ্ছে যে ভিটামিন B12 অথবা ফোলেট অথবা বোথ, এই যে কোনো তিনটা ডেফিসিয়েন্সির কারণে হতে পারে, যার মধ্যে সবচেয়ে বেশি কমন প্রেগনেন্সিতে হচ্ছে ভিটামিন B12 মানে সবচেয়ে বেশি কমন হচ্ছে ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। আমরা এই জন্য কিন্তু প্রেগনেন্সিতে ফোলেট সাপ্লিমেন্টেশনটা দিয়ে থাকি। ইন প্রেগনেন্সি ফোলেট ডেফিসিয়েন্সি ইজ কমন কম্পেয়ার টু ভিটামিন B12 ডেফিসিয়েন্সি। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন, এটাই পরীক্ষা আসে যে প্রেগনেন্সিতে হচ্ছে ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিটা বেশি হয়। ফোলিক অ্যাসিড কোথায় থাকে, ফোলিক অ্যাসিডের সোর্স কি এটা একটু জানবেন, যে কোনটা এনিমাল সোর্স, কোনটা প্ল্যান্ট সোর্স। ঠিক আছে, কোনটা ফিজিক্যাল সোর্স, কোনটা প্ল্যান্ট সোর্স। এরপর আসে যে হেমাটোলজিক্যাল এক্সামিনেশন অফ আদার ব্লাড ফেলো, যেটা আমরা মেগালোব্লাস্টিক এনিমিয়াতে পাই, যে হিমোগ্লোবিন লেভেলটা 10 গ্রাম পার ডেসিলিটার, এর চেয়ে বেশি কম থাকে। আর হচ্ছে হিমোগ্লোবিন লেভেলটা হচ্ছে অনেক সময় অনেকের ক্ষেত্রে 5 বা 6 এরকম থাকতে পারে, মানে সিভিয়ার এনিমিয়া হয়। এখানে আমরা পেরিফেরাল ব্লাড ফিল্ম যদি করি সেক্ষেত্রে হচ্ছে ওফেন ড্যারিসিন বাফিকোড প্রিপারেশন আর ডায়াগনস্টিক অফ মানে বাফিকোড পাবো আমরা যদি পিভিএফ করি। এছাড়া হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল পাই, নিউট্রোফিলটাতে হচ্ছে 5টা বা এর বেশি লোক থাকে। ম্যাক্রোসাইটোসিস এবং অ্যানাইসোসাইটোসিস থাকে। জায়ান্ট পলিমর পাই, মেগালোব্লাস্ট পাই, হাওয়েল জুডি বডি পাই। এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া অফ মেগালোব্লাস্টিক এনিমিয়া। এমসিবি যদি করি সেটা হচ্ছে 100 ফেমটোলিটারের চেয়ে বেশি থাকবে, এমসিএইচ হচ্ছে বেশি থাকবে 33 পিকোগ্রাম, বাট এমসিএইচ ইজ নরমাল, দিস ইজ দ্য লাইন। আমরা আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়াতে কিন্তু এমসিএইচ 30% এর চেয়ে কমে যায়, বাট এখানে কিন্তু এমসিএইচটা নরমাল থাকে। এটা দিয়ে আমরা আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়াটা ডিটেক্ট করতে পারি। এটার সাথে লিউকোপেনিয়া বা থ্রম্বোসাইটোপেনিয়া থাকে। সেরাম আয়রন নরমাল থাকতে পারে অথবা হাই থাকতে পারে। আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি লো থাকে। সেরাম ফোলেটটা হচ্ছে বিলো 3 ন্যানোগ্রাম পার এমএল। সেরাম ভিটামিন B12 লেভেল 90 পিকোগ্রাম পার এমএল, এত লেভেল করার দরকার নেই, এগুলো তেমন একটা লেভেল আসে না। আরটা হচ্ছে সেরাম বিলিরুবিন, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট লাইন, বিলিরুবিন মেবি রেস্ট। তো এখানে বিলিরুবিনটা বাড়তে পারে কারণ আরবিসি হেমোলাইসিস হয় কিছু, সেক্ষেত্রে বোন ম্যারো শোস মেগালোব্লাস্টিক ইরিথ্রোপয়েসিস। এই গেল এনিমিয়া প্রেগনেন্সিতে, এনিমিয়া থেকে একটু পড়লেই হবে ইনশাআল্লাহ। এরপর আসে হার্ট ডিজিজ ইন প্রেগনেন্সি। হার্ট ডিজিজ ইন প্রেগনেন্সি এখান থেকে তেমন বেশি একটা পড়তে হয় না, তারপর যতটুকু করতে হয় ওটুকুই দিয়েছি, মানে যতটুকু করবেন, মানে বই কিন্তু অনেক কিছু দেওয়া আছে। হার্ট ডিজিজের ইনসিডেন্স হচ্ছে প্রেগনেন্সিতে 1%, এটা মাথায় রাখবেন, 1% কার্ডিয়াক লিশন হতে পারে। এই যে কার্ডিয়াক লিশনগুলো হয় তার মধ্যে সবচেয়ে বেশি কমন হচ্ছে রিউমেটিক অরিজিন ফলোইং কনজেনিটাল অন মানে সবথেকে বেশি কমন লিশন এটা হচ্ছে রিউমেটিক হার্ট ডিজিজ। এই রিউমেটিক ভালভুলার লিশনের মধ্যে সবচেয়ে বেশি কমন হচ্ছে মাইটার স্টেনোসিস, এটা 80% ক্ষেত্রে হয়। আর কনজেনিটালের মধ্যে অনেক কিছু হতে পারে, লাইক প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস, এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, হ্যালোস্টেটোলজি।
এছাড়া রেয়ার কজ কিছু হতে পারে লাইক হাইপারটেনসিভ, করোনারি কার্ডিয়াক, থাইরোটক্সিক অর সিফিলিটিক ডিজিজ হতে পারে। এখন প্রেগনেন্সিতে আমরা বলি কি এটা হাইপারডাইনামিক কন্ডিশন বা প্রেগনেন্সিতে কিছু কার্ডিয়াক ভাস্কুলার সিস্টেমে কিছু চেঞ্জ হয়। তো কেন এই আমরা নর্মাল একটা ফিজিওলজিক্যাল প্রেগনেন্সিকেও আমরা কেন হার্ট ডিজিজের সাথে গুলিয়ে ফেলি, কেন হয় এটা জানতে হবে। যে প্রেগনেন্সি নর্মালি একটা হাইপারডাইনামিক সার্কুলেশন, এখানে একটা সিস্টোলিক ইজেকশন মারমার পাওয়া যায় অ্যাট লেফট স্টার্নাল বর্ডারে ডিউ টু ইনক্রিজ ব্লাড ফ্লো অ্যাক্রস দ্য অ্যাওর্টিক এন্ড পালমোনারি ভালভ। এটা কিন্তু একটা ফিজিওলজিক্যাল মারমার, এটা ইজেকশন সিস্টোলিক মারমার আমরা লেফট স্টার্নাল বর্ডারে পাই। কারণ হচ্ছে এটাকে বলা হয় মেমারি মারমার, মানে ইন্টারনাল মেমারি আর্টারিতে এই ব্লাড সাপ্লাই বেড়ে যায় প্রেগনেন্সিতে। তো এই ব্লাড সাপ্লাই বেড়ে গেলে তখন হচ্ছে এখানে একটা মারমার পাওয়া যায়। ডিসনিয়া অ্যান্ড ডিক্রিজ এক্সারসাইজ টলারেন্স, ফেটিক এবং সিম্পটম। নর্মালি একটা প্রেগনেন্সিতে নর্মাল প্রেগনেন্সিতে ডায়াফ্রাম লিমিটেড হয়, যে কারণে একটা মহিলা ডিসনিক হয়, মানে নর্মালি হচ্ছে সে একটু বলে যে আমার একটু শ্বাসকষ্ট হচ্ছে, একটু হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে, এটা একটা নর্মাল কন্ডিশন। টেকিকার্ডিয়া অ্যান্ড শিফট অফ দ্য ভেন্ট্রিকুলার অ্যাপেক্স, এটা ডায়াফ্রাম উপরে উঠে যায়, সেই কারণে হচ্ছে ভেন্ট্রিকুলার অ্যাপেক্সটা ফিফথ ইন্টারকোস্টাল স্পেস থেকে একদম ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে চলে যেতে পারে। কন্টিনিউয়াস মারমার এট দ্য সেকেন্ড টু ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস, মেমারি সাফল, এটা হচ্ছে এটার কারণ, মেমারি মারমার ইন্টার মেমারি আর্টারিতে হয়, আর এটা হচ্ছে লেফট স্টার্নাল বর্ডারে যে ব্লাড সাপ্লাই বাড়ে এই কারণে। আর ফার্স্ট হার্ট সাউন্ডটা লাউড হয় উইথ স্প্লিটিং, ফার্স্ট হার্ট সাউন্ডটা লাউড হবে, এটাও নর্মাল, ঠিক আছে। এগুলো হচ্ছে নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন। এই কন্ডিশনগুলো যেন আবার আমরা যদি ইসিজি করি তাহলে এক্সিসটা লেফটে শিফট হতে পারে, নর্মালি আমরা একটু টি ইনভার্সন পেতে পারি। তো এগুলো একটা প্যাথোলজিক্যাল কিউ পেতে পারি, মানে এখানে এটা প্যাথোলজিক্যাল না। তো এই কন্ডিশনগুলো আমরা নর্মালি পাই, এগুলো যেন আমরা গুলিয়ে না ফেলি, এটা দেখে যেন আমি না বলি যে আপনার হার্টের সমস্যা হচ্ছে। তো এই ফিজিওলজিক্যাল কন্ডিশনটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন নিউইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশন থেকে একটা ক্রাইটেরিয়া দিয়েছে যে কোন কোন কন্ডিশনে হচ্ছে প্রেগনেন্সি হওয়া যাবে, কোন কোন কন্ডিশনে প্রেগনেন্সিতে রিস্ক নাই, কোন কোন কন্ডিশনে আছে, এই জিনিসগুলো একটু জানা দরকার। যে গ্রুপ 1 বা মিনিমাল রিস্ক লাইক এসডি, ভিএসডি, পিডিএ, ফ্যালোটেট্রোলজি, কারেক্টেড ফ্যালোটেট্রোলজি, মাইটাস স্টেনোসিস গ্রেড 1 and 2, বাইপোসিটিক ভালভ, এগুলোর ক্ষেত্রে মর্টালিটি হচ্ছে 0 to 1%, এটা মিনিমাল রিস্ক ডিজিজ, এখানে একটা মহিলা প্রেগনেন্ট হতে পারবে। বাট গ্রুপ 2 হচ্ছে মডারেট রিস্ক, যেখানে হচ্ছে মাইটাস স্টেনোসিস গ্রেড 3 and 4, অ্যাওর্টিক স্টেনোসিস, মার্ফেল সিনড্রোম হচ্ছে নর্মাল অ্যাওর্টা যার ক্ষেত্রে থাকে, ফ্যালোটেট্রোলজি আনকারেক্টেড, মাইটাস স্টেনোসিস উইথ এট্রিয়াল ফিব্রিলেশন এন্ড আর্টিফিশিয়াল ভালভ, সেক্ষেত্রে হচ্ছে 5 to 15% মর্টালিটি থাকে। এক্ষেত্রেও কিন্তু মা প্রেগনেন্ট হতে পারবে এমন না, মানে বেনিফিটটা বেশি রিস্কের চেয়ে। বাট গ্রুপ 3 যেটা মেজর রিস্ক, সেটা হচ্ছে কিন্তু রিস্কটা বেশি বেনিফিটের চেয়ে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা প্রেগনেন্ট হতে নিষেধ করে দিই, প্রেগনেন্সি হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড। এটা হচ্ছে পালমোনারি হাইপারটেনশন, মার্ফেল সিনড্রোম যেটা অ্যাওর্টিক ইনভলভমেন্ট থাকে, অ্যাওর্টিক কোয়ার্টিশন যেখানে থাকে উইথ ভালভুলার ইনভলভমেন্ট থাকে, 25 to 50% ক্ষেত্রে এটা মর্টালিটি। এছাড়া নিউইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশন আরেকটা ক্রাইটেরিয়া করছে হার্ট ডিজিজের, যেখানে হচ্ছে গ্রেড 1, যেখানে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে রোগীর কোনো ধরনের সাইন সিম্পটম হয় না, একদম নর্মাল একটা মানুষ, সেটা হচ্ছে গ্রেড 1। গ্রেড 2 হচ্ছে স্লাইটলি কম্প্রোমাইজ উইথ স্লাইট লিমিটেশন অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মানে কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে তার হচ্ছে একটু কম্প্রোমাইজ হবে, একটু শ্বাসকষ্ট হবে, বাট রেস্ট নিলে সেটা ঠিক হয়ে যাবে। গ্রেড 3 হচ্ছে মার্কলি কম্প্রোমাইজ উইথ মার্ক লিমিটেশন অফ অ্যাক্টিভিটি, যখন কাজ করবে তখন তার কিন্তু খুব বেশি শ্বাসকষ্ট হবে, এবং সে যখন রেস্ট নিবে তখনও সে কমফোর্টেবল হবে না, রেস্ট নিলেও তার ডিসকমফোর্ট হবে। আর গ্রেড 4 হচ্ছে সিভিয়ারলি কম্প্রোমাইজড অ্যান্ড ডিসকমফোর্ট ইভেন অ্যাট রেস্ট, যে সে যদি কোনো রেস্টও নেয় তখনও সে কম্প্রোমাইজ থাকবে, মানে তার কষ্ট হবে। এখন এই যে প্রেগনেন্সির হার্ট লিশনগুলোকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে কনজেনিটাল আর একটা হচ্ছে অ্যাকুয়ার্ড। তো কনজেনিটালগুলোর ইনসিডেন্স হচ্ছে 1%, যে কনজেনিটালগুলোকে ভাগ করছে যে সাইনোটিক আর অ্যাসাইনোটিক। তো এই ক্লাসিফিকেশনটা ইনফিনিটি স্টার পরীক্ষা আসে, হোয়াট আর দ্য অ্যাসাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ, হোয়াট আর দ্য সাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ পরীক্ষা আসে, এমসিকিউতে আসে, এসবিও আসে। তো অ্যাসাইনোটিক মানে যে সাইনোসিস নাই একটা জায়গায়, সেখানে লেফট হার্ট থেকে অক্সিজেন, লেফট হার্টে কি থাকে, লেফট হার্টে থাকে অক্সিজেন যুক্ত রক্ত, আর রাইট হার্টে থাকে হচ্ছে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। তো অক্সিজেন যুক্ত রক্ত যদি লেফট থেকে রাইটে যায় তাহলে কিন্তু সাইনোসিস হবে না। কিন্তু সাইনোটিক যেটা, সেটাতে হচ্ছে রাইট থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত লেফটে আসছে, তাহলে হচ্ছে ও কার্বন ডাই অক্সাইড যুক্ত মানেই তো সেখানে সাইনোসিস হওয়ার চান্স থাকে, এই জন্য এটাকে বলছে সাইনোটিক হার্ট ডিজিজ। তো অ্যাসাইনোটিক হার্ট ডিজিজ শুধু নাম পড়েন এসডি, ভিএসডি, পিডিএ, মাইটাল ভালভ প্রোলাপস, ঠিক আছে, শুধু নাম পড়বেন। ASD is the most common acyanotic congenital heart disease, but it is the most common congenital heart lesion during pregnancy. It is the most common congenital heart lesion during pregnancy. যদি বলে what is the most common heart lesion during pregnancy, it is mitral stenosis বা rheumatic heart lesion, বা এরপর যদি প্রশ্ন আসে what is the most common congenital heart lesion, congenital শব্দ যদি উল্লেখ করে তাহলে কিন্তু ASD আসবে, ঠিক আছে। ছোট ছোট কথা কিন্তু মাথায় রাখবেন। এরপর আসে সাইনোটিক হার্ট লিশন। সাইনোটিক হার্ট লিশন হচ্ছে রাইট থেকে লেফটে শান্ত হচ্ছে। তো এর মধ্যে হচ্ছে ফ্যালোস্টিটালজি আর হচ্ছে এইজেনমেঞ্জার সিনড্রোম। তো ফ্যালোস্টিটালজির যে 4টা কম্পোনেন্ট আছে এটা পরীক্ষা আসে। ফ্যালোস্টিটালজি হচ্ছে মোস্ট কমন সাইনোটিক হার্ট লিশন, যেটা 4টা কম্পোনেন্ট হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, পালমোনারি ভালভ স্টেনোসিস, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আর ওভার রাইডিং অফ দ্য অ্যাওর্টা। মুখস্থ করে ফেলবেন এই জিনিসটা, মানে মাথায় থাকে না। লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি না রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি পরীক্ষার সময় অনেক কনফিউশন হয় এই ছোট ছোট জিনিসে, কিন্তু এটা পরীক্ষা আসে, এটা মুখস্থ করে ফেলবেন। এছাড়া আরো কিছু রোগ হয় যেমন কোয়ার্টিশন, প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন আর মার্ফেল সিনড্রোম। এখন আরেকটা হার্ট লিশন সম্পর্কে আমাদের জানতে হবে যেটা পরীক্ষা আসে, সেটা হচ্ছে পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি। তো কার্ডিওমায়োপ্যাথি হচ্ছে আর হেটেরোজেনাস গ্রুপ অফ মায়োকার্ডিয়াল ডিজিজ এফেক্টিং উইমেন উইথ ভেন্ট্রিকুলার ডিসফাংশন। এটা একটা হেটেরোজেনাস গ্রুপ অফ মায়োকার্ডিয়াল ডিজিজ। প্রাইমারি ইজ ডিউ টু ডিসফাংশন অফ দ্য কার্ডিয়াক মাসেল। এটা প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে। প্রাইমারিটা হচ্ছে হার্টের সমস্যা, আর সেকেন্ডারি হার্টের সমস্যা না, হার্টের বাইরের সমস্যা লাইক ডায়াবেটিস, এসিডি বা থাইরয়েড কোনো ডিজিজ থাকে, তখন এই কার্ডিওমায়োপ্যাথি হয়। এখন কার্ডিয়াক মায়োপ্যাথির মধ্যে আমাদেরকে জানতে হবে পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি। পেরিপার্টাম কোন সময়টা? পেরিপার্টাম মানে প্রেগনেন্সির সময় আর ডেলিভারির সময়, ডেলিভারির পরের সময়, এটাকে বলবো পেরিপার্টাম পিরিয়ড, ঠিক আছে। এটা প্রেগনেন্সি মানে সেকেন্ড টাইমিস্টার, থার্ড টাইমিস্টার, ডেলিভারি পরে, এই 3টা সময়কে আমরা বলি পেরিপার্টাম পিরিয়ড। এটার ইডিওলজি জানা নাই, তবে এই যে প্রোল্যাকটিন একটা হরমোন আছে, সেই হরমোনটার একটা ভূমিকা আছে এখানে, তবে এটা কিন্তু না মানে প্রমাণিত না। তবে এইটা যেহেতু বইয়ে দেওয়া আছে, এটা কিন্তু এমসিকিউতে আসে যে প্রোল্যাকটিনের একটা ভূমিকা আছে। আর কিছু ফ্যাক্টর আছে, যেমন আগে কোনো ইনফেকশন থাকলে লাইক ভাইরাল মায়োকার্ডাইটিস, অ্যাবনর্মাল ইমিউন রেসপন্স, ম্যালনিউট্রিশন থাকে মায়ের। তো এখানে পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথিতে কি সমস্যা হয়? লেফট ভেন্ট্রিকুলার ডাইলেটেশন হয় পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথিতে।
পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি যখন আমি অন্য কোনো হার্ট ডিজিজ খুঁজে পাচ্ছি না একটা মায়ের, তখন আমি ডায়াগনোসিস করবো যে হ্যাঁ এটা পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি। ডায়াগনোসিস অফ এক্সক্লুশন, এক্ষেত্রে পেশেন্ট মাল্টিপ্যারাস থাকবে এবং ইয়াং থাকবে। মাল্টিপ্যারাস আবার ইয়াং, এটা কিন্তু একটু কন্ট্রাডিক্টরি। 20 to 35 ইয়ার্স এর মধ্যে থাকে। পেশেন্ট কমপ্লেন করে উইকনেস, শর্টনেস অফ ব্রেথ, কাফ, নকটার্নাল ডিসনিয়া, পালপিটেশন, মানে একটা হার্টের পেশেন্ট যা সিমটম ফলো করে এই পেশেন্টও সেই সিমটমই প্রেজেন্ট করে। একটা এক্সামিনেশন করলে আমরা কি পাবো? পেশেন্টের টেকিকার্ডিয়া পাবো, এরিথমিয়া পাবো, পেরিফেরাল ইডিমা পাবো এবং পালমোনারি ডায়ালস পাবো। এটা হার্টে মানে ক্র্যাকলস বা ক্রিপিটেশনের মতো সাউন্ড পাবো। তো এক্ষেত্রে হচ্ছে প্রেগনেন্সি কিন্তু খুবই পুরলি টলারেটেড হয়, এখানে ইজেকশন ফ্র্যাকশনটা খুবই কম থাকে, 45% এর নিচে থাকে। এমন পেশেন্ট দেখেছি আমরা বিএসএমএতে ফিটো ম্যাটারনারে যে 25% ইজেকশন ফ্র্যাকশন নিয়ে মহিলা ভর্তি। তো এরকম ইজেকশন ফ্র্যাকশন অনেক কমে যায়। তো এটা হচ্ছে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হচ্ছে কার্ডিয়াক ফেলিউর উইদিন দ্য লাস্ট মান্থ অফ প্রেগনেন্সি অর উইদিন 5 months পোস্টপার্টাম। এই যে প্রেগনেন্সি লাস্ট ট্রাইমেস্টার তো বলছি আমি, এখানে হবে লাস্ট মান্থ অফ প্রেগনেন্সি মানে শেষের মান্থ, অর উইদিন দ্য 5 months অফ পোস্টপার্টাম। নো ডিটারমিনেবল কজ ফর ফেলিউর, ফেলিউরের কোনো ধরনের কজ আমরা খুঁজে পাই না। অ্যাবসেন্স অফ প্রিভিয়াস হার্ট ডিজিজ, এখানে কিন্তু কোনো ধরনের প্রিভিয়াস হার্ট ডিজিজ থাকবে না। লেফট ভেন্ট্রিকুলার সিস্টোলিক ডিসফাংশন থাকবে। ইজেকশন ফ্র্যাকশন লেস দ্যান 45% আর লেফট ভেন্ট্রিকুলার ইন ডায়াস্টোলিক ডাইমেনশন মোর দ্যান 2.7 সেন্টিমিটার পার মিটার স্কয়ার। এত কিছু জানার দরকার নেই, শুধুমাত্র ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াগুলো জানেন। ইজেকশন ফ্র্যাকশন 45% এর চেয়ে কমে যায়, এটা জানতে হবে। তো এক্ষেত্রে আমরা কি ট্রিটমেন্ট দিই? এক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে অনেকগুলো ভ্যারাইটি, লাইক বেড রেস্ট দেওয়া হয়, ডিগোক্সিন দেওয়া হয়, ডার্টিক্স দেওয়া হয়, হাইড্রালাজিন দেওয়া হয়, এসি ইনহিবিটরস, বিটা ব্লকার, অ্যান্টিকোয়াগুলেন্ট ট্রিটমেন্ট দেওয়া হয়। এটা মর্টালিটি হাই 25 to 50%। তো এই ট্রিটমেন্টটা একটু জানবেন, কারণ পরীক্ষা একবার এরকম ট্রিটমেন্ট আসে যে বিটা ব্লকার ইউজ করে কি করে না, এরকম একটা অপশনে ছিল। আচ্ছা, এটা সাবসিকুয়েন্ট প্রেগনেন্সিতে মানে আবার হতে পারে, রিকার করতে পারে। তারপর হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস ইন প্রেগনেন্সি। আমরা ডায়াবেটিসটা পড়ে তারপর আজকে লেকচারটা শেষ করবো। ডায়াবেটিসে তেমন কিছু মানে খুব বেশি যে পড়তে হয় তেমন না, কোশ্চেন যেখান থেকে আসে আমরা ওটুকুই করবো। তো ডায়াবেটিস তো একটা ক্রনিক মেটাবলিক ডিসঅর্ডার, যেখানে হচ্ছে অ্যাবসোলিউট বা রিলেটিভ ইনসুলিন ডেফিসিয়েন্সি হয়। হয় ইনসুলিন সেন্সিটিভিটি কমে যায় অথবা ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, তাই না? তো অথবা ইনসুলিন সিক্রেশন কমে যায়, দুইটা জিনিস হয়। প্যাথোফিজিওলজি হচ্ছে ডিক্রিজড সেন্সিটিভিটি অফ দ্য স্কেলিটাল মাসেল এন্ড লিভার টু ইনসুলিন, মানে ইনসুলিন রেজিস্ট্যান্স, ইনসুলিন কাজ করতে পারছে না অথবা ইনসুলিন আসতেছে না, ইনঅ্যাডিকুয়েট সিক্রেশন অফ দ্য ইনসুলিন। ঠিক আছে? তো প্রেগনেন্সি তো আমরা জানি একটা ইমিউনো কম্প্রোমাইজ স্টেট, এখানে অনেক ধরনের ইনফ্লামেটরি মেডিয়েটর আছে, লাইক সিরিয়াক্টিভ প্রোটিন, ইন্টারলিউকিন, এরাও কিন্তু এই ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য দায়ী। আমরা কিন্তু ওই যে ফিজিওলজিক্যাল চেঞ্জ ডিউরিং প্রেগনেন্সি, ওখানে অনেকগুলো কন্ট্রা ইনসুলিন ফ্যাক্টরের নাম পড়ছি। প্রেগনেন্সিতে কিন্তু এই ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। কি কি কন্ট্রা ইনসুলিন ফ্যাক্টর? এই যে ইস্ট্রোজেন, এই প্রোজেস্টেরন, তারপর হচ্ছে প্রোল্যাকটিন, তারপর হচ্ছে সিরিয়াক্টিভ প্রোটিন, ইন্টারলিউকিন 6, এগুলো কিন্তু কন্ট্রা ইনসুলিন ফ্যাক্টর। এরা হচ্ছে কি করে? ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায় প্রেগনেন্সিতে। এই কন্ট্রা ইনসুলিন ফ্যাক্টরগুলোর নাম ওই চ্যাপ্টার থেকে একটু দেখে নিতে, ঠিক আছে? এখন আমরা কি নরমালি জানি কি আমরা ডায়াবেটিসকে মোটামুটি ব্রড হেডিং এ দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, লাইক ইনসুলিন ডেফিসিয়েন্সি থাকে যেটা, আর টাইপ 2 ডায়াবেটিস। আর আদার টাইপের মধ্যে হচ্ছে জেনেটিক, অটোইমিউন, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, এই আদার টাইপের মধ্যে পড়বে। আমাদের কনসার্ন হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস আর ডায়াবেটিস ইন প্রেগনেন্সি, দুইটা টাইপ। জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসটা হচ্ছে যেটা ফার্স্টলি ডায়াগনোসিস হবে ডিউরিং প্রেগনেন্সি সময়ই তার হবে ফার্স্ট ডায়াগনোসিস হবে, এবং এটা কখন হবে? সেকেন্ড এন্ড থার্ড ট্রাইমেস্টার, মোটামুটি 20 সপ্তাহের পরে যে ডায়াবেটিসটা হবে সেটাকে আমরা বলবো জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। কিন্তু কোনো মায়ের যদি আগে থেকে ডায়াবেটিস থাকে এবং ধরেন আগে থেকে ডায়াগনোসিস হয় না, তার ফার্স্ট ট্রাইমেস্টার ডায়াবেটিস মেলাইটাসটা ধরা পড়ছে হয়েছে, আমরা তো ফার্স্ট ট্রাইমেস্টার আমরা তো ডায়াবেটিসটা রুটিন স্ক্রিনিং করি। তো সেক্ষেত্রে হচ্ছে তখন যে তার ফার্স্ট ট্রাইমেস্টারে যদি আমরা কোনো মায়ের ডায়াবেটিস পাই, তাহলে সেটা কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিস না, সেটা হচ্ছে ডায়াবেটিস ইন প্রেগনেন্সি, আগে থেকেই আছে, ধরা পড়ে নাই বা হচ্ছে প্রি এক্সিস্টিং আছে ডায়াবেটিস মেলাইটাস। তাহলে gestational diabetes mellitus defined as a carbohydrate intolerance of variable severity with onset or fast recognition during the present pregnancy, এটা এসিওজি বলছে। এখানে অনেক WHO এক কথা বলছে, এসিওজি এক কথা বলছে, মানে এক একজন এক এক কথা বলছে, এডি এক কথা বলছে, বুঝতে পেরেছেন? তো একটা কথা মাথায় রাখবেন যে এটা হচ্ছে লেট প্রেগনেন্সিতে হবে, সেকেন্ড এন্ড থার্ড ট্রাইমেস্টারে হবে, আগে থেকে মায়ের কখনোই ডায়াবেটিস থাকবে না, এবারে প্রথম ডায়াবেটিসটা ধরা পড়েছে। তো এইসব মায়েদের ক্ষেত্রে 50% ক্ষেত্রে যেসব জিডিএম মা থাকে তাদের পরবর্তী 15 থেকে 20 বছরে একটা টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। রিস্ক ফ্যাক্টর ফর জিডিএম, দিস ইজ দ্য ইনফিনিটি স্টার একটা টপিক, স্লাইড, এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে। জিডিএম এর রিস্ক ফ্যাক্টর পরীক্ষার প্রশ্ন আসে। একটা হচ্ছে পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস, লাইক ওই মায়ের প্যারেন্টস বা সিবলিং ডায়াবেটিস আছে, বা আঙ্কেল, আন্টি, গ্র্যান্ড প্যারেন্টস, ফ্যামিলির মধ্যে কারো ডায়াবেটিস। এরপরে এর আগে একটা বাচ্চা হয়েছে যেটা হচ্ছে ওভারওয়েট বেবি 4 kg or more, previous GDM or still birth with pancreatic ileus hyperplasia revealed on autopsy, এর আগের প্রেগন্যান্সিতে যদি জিডিএম থাকে বা এর আগের প্রেগন্যান্সিতে একটা স্টিল বার্থ থাকে যেটা আমরা কোনো পরীক্ষা নিরীক্ষা করে অটোপসির মাধ্যমে ধরা পড়ে না, বা যদি অটোপসি করে, যেটা আমাদের দেশে অটোপসি করে না, বাইরের কান্ট্রিতে করে, তখন সেখানে যদি একটা প্যানক্রিয়াটিক হাইপারপ্লেসিয়া পায়। আনএক্সপ্লেইনড পেরিনেটাল লস, এর আগে বাচ্চা নষ্ট হয়ে গেছে যেটা আমরা কখনো কোনো কারণে এক্সপ্লেইন করতে পারছি না। প্রেজেন্স অফ পলিহাইড্রামিউস অর রিকারেন্ট ভ্যাজিনাল ক্যান্ডিডিয়াসিস ইন প্রেজেন্ট প্রেগন্যান্সি, এই প্রেগন্যান্সিতে যদি পলিহাইড্রামিউস থাকে বা ভ্যাজিনাল ক্যান্ডিডিয়াসিস থাকে। উইমেন উইথ পিসিওএস, হাইপারটেনসিভ উইমেন 140/90 এর বেশি যদি থাকে, পারসিস্টেন্ট গ্লাইকোজিউরিয়া যদি থাকে, মায়ের বয়স 30 বছরের যদি উপরে থাকে, ওবিসিটি যদি থাকে, এছাড়া মা যদি ইস্ট এশিয়ান বা প্যাসিফিক আইল্যান্ড অ্যানসেস্ট্রি হয়, আমাদের এশিয়ানদের মধ্যে ডায়াবেটিস হওয়ার চান্স সবচেয়ে বেশি। এখন হচ্ছে স্ক্রিনিং ফর জিডিএম। নর্মালি আমাদের দেশে আমরা যেটা ফলো করি সেটা হচ্ছে সবাইকে স্ক্রিনিং করা হয় না, বাট আমরা হচ্ছে এখন ওজিএসবি একটা গাইডলাইন দিচ্ছে যে সবাইকে স্ক্রিনিং করবে। ফার্স্ট ভিজিটে আসলে সবাইকে আমরা একটা ওজিডিটি বা হচ্ছে নর্মালি একটা ওজিডিটি করতে বলা হয়। কিন্তু এসিওজি কি বলছে? এসিওজি আমাদের এই লোয়ার মিডল দেশগুলোর কথা চিন্তা করছে যে তারা সবার ক্ষেত্রে স্ক্রিনিং করবে না, তারা স্ক্রিনিং করবে যাদের ক্ষেত্রে এই যে রিস্ক ফ্যাক্টরগুলো আমরা যাদের ক্ষেত্রে পাইছি সেসব রিস্ক ফ্যাক্টর থাকলে আমরা স্ক্রিনিং করবো, ডায়াবেটিস স্ক্রিনিং। সেটা হচ্ছে 24 থেকে 28 সপ্তাহে আমরা এই স্ক্রিনিংটা করি, একটা ওজিডিটি করি, ঠিক আছে? আর আগে যদি কারো ডায়াবেটিস থাকে বা রিস্ক ফ্যাক্টর থাকে তাদের ক্ষেত্রে আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে একটা স্ক্রিনিং করবো। কিন্তু এগিয়ে বলছে আর্লি স্ক্রিনিং ইজ রিকমেন্ডেড। এত কিছু জিনিস মাথায় রাখার দরকার নেই, তাহলে আপনি শুধু মাথায় রাখেন যে স্ক্রিনিং করতে হবে, এটা তো মাথায় রাখতে হবে। যদি স্ক্রিনিং করি কখন করবো? 24 থেকে 28 সপ্তাহে করবো। কিন্তু যারা হাই রিস্ক তাদের ক্ষেত্রে ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা করতে পারবো। স্ক্রিনিং টাইম নর্মালি 24 থেকে 28 সপ্তাহ, এটা
আরেকটা জিনিস দেখি আমরা, সেটা হচ্ছে HbA1c লেভেল দেখি। আমাদের HbA1c লেভেল টার্গেট হচ্ছে 6.5%। HbA1c হচ্ছে যে আমরা লাস্ট 3 মান্থে তার গ্লাইসেমিক ইন্ডেক্সটা কত, সে কার্বোহাইড্রেটের পরিমাণটা কত, সেটা দেখে আমরা ডায়াগনোসিস করি যে এই মায়ের ডায়াবেটিক ইনটলারেন্স আছে কিনা, গ্লুকোজ ইনটলারেন্স আছে কিনা। তো HbA1c ভ্যালু নরমালি আমরা প্রেগনেন্সিতে টার্গেট রাখি 6.5, কিন্তু যদি এর বেশি হয়ে যায় তাহলে বুঝবো যে সেই মায়ের ডায়াবেটিস আছে বা সেই মায়ের আনকন্ট্রোল ডায়াবেটিস আছে। এখন যদি HbA1c 10 এর চেয়ে বেশি হয়, 10% এর চেয়ে বেশি হয়, সেই সব মায়েদের ক্ষেত্রে আমরা ভাবি যে আনকন্ট্রোল ডায়াবেটিস বা ওভার ডায়াবেটিস, তাদেরকে আমরা কোনো ধরনের প্রেগনেন্সি হতে নিষেধ করি। তাদের ক্ষেত্রে কন্ট্রোলে আসার পরে প্রেগনেন্ট হবে, কারণ HbA1c যদি বেশি থাকে তাহলে সেই সব মায়ের ডায়াবেটিস একটা টেরাটোজেনিক একটা ইফেক্ট থাকে, যে বাচ্চার কনজেনিটাল অ্যানোমালি হতে পারে বা ফিটাল ম্যালফরমেশন হতে পারে। কথাগুলো একটু মাথায় রাখি। আমরা প্রেগনেন্সিতে এই স্ক্রিনিংটা কি করি? আমাদের এখন অনেকগুলো মেথড আছে, যেটা হচ্ছে 1 স্টেপ প্রসিডিউর, 2 স্টেপ প্রসিডিউর। আমাদের দেশে WHO যেটা বলছে সেটা হচ্ছে একটা OGTT করবো 0 আওয়ার আর 2 আওয়ার, ঠিক আছে? ডায়াগনোসিস অফ জিডিএম আমরা কখন জিডিএম বলবো? ফাস্টিং ব্লাড সুগারটা যদি 5.6 মিলিমোল পার লিটারের চেয়ে বেশি পাই, বা 100 মিলিগ্রাম পার ডেসিলিটার, একটু মিলিগ্রামটা মনে রাখেন, মাঝে মধ্যে মিলিগ্রামে অপশন দিয়ে দেয়। আর 2 আওয়ার্স আফটার প্লাজমা গ্লুকোজ হচ্ছে মোর দেন ইকুয়াল 7.8 মিলিমোল পার লিটার বা 140 মিলিগ্রাম পার ডেসিলিটার। কখন আমরা মাকে প্রেগনেন্সি হতে বলবো না? যখন HbA1c লেভেল 10% এর চেয়ে বেশি পাবো। এটা WHO বলছে। নর্মাল গ্লুকোজ এখানে কিন্তু মিলিগ্রাম পার ডেসিলিটার দিয়েছে, দেখছেন? তাহলে ফাস্টিং হচ্ছে 100 এর চেয়ে কম, ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স বা IGT বলবো 100 থেকে 126, ডায়াবেটিস বলবো 126 এর চেয়ে বেশি, 2 ঘন্টা পরে 140 এর চেয়ে কম, 140 থেকে 200, 200 এর চেয়ে বেশি। HbA1c নরমালি হচ্ছে লেস দ্যান 5.6, 5.7 থেকে 6.4 IGT, আর ডায়াবেটিস হচ্ছে মোর দেন ইকুয়াল 6.5। শুধু একটু মাথায় রাখেন, ঠিক আছে? আর এখানে আরো ভ্যালু দিছে, এটা আমরা করবো না। এই গ্লুকোজ মাপি যে 1 ঘন্টায় 2 ঘন্টায় 3 ঘন্টায় দরকার। তো ম্যানেজমেন্ট হচ্ছে আমরা কি করি? একটা মা যদি জেস্টেশনাল ডায়াবেটিস লেভেল থাকে, মানে যখন একটা নরমাল লেভেল থেকে একটু বেশি থাকবে, তখন আমরা তাকে মেডিকেল নিউট্রিশন থেরাপি বা MNT থেরাপি দিব। এটা হচ্ছে 2000 থেকে 2500 কিলো ক্যালোরি ডায়েট আমরা দিই একটা নরমাল উইমেনের ক্ষেত্রে। তো নরমাল উইমেনের ক্ষেত্রে তো 1200 থেকে 1800 কিলো ক্যালোরি যাদের ক্ষেত্রে অবেসিটি থাকে, আর নরমাল উইমেনের ক্ষেত্রে 2000 থেকে 2500 কিলো ক্যালোরি একটা ডায়েট দিই। যে ডায়েটটার মধ্যে হচ্ছে 40 থেকে 50 ভাগ কার্বোহাইড্রেট থাকবে, 30 ভাগের মতো ফ্যাট থাকবে, আর 30 ভাগ বা 15 থেকে 25 থেকে 30 ভাগের মতো প্রোটিন থাকবে। এছাড়া মাকে বলবো এক্সারসাইজ করতে। এক্সারসাইজটা 30 মিনিটস হবে ডেইলি ফর 5 ডেজ ইন এ উইক। এক্সারসাইজটা অ্যারোবিক হবে, এবং এই অ্যারোবিক এক্সারসাইজটা প্রেগনেন্সিতে সেফ। আর যদি আমরা ইনসুলিন থেরাপি দিই, সেক্ষেত্রে আমরা রিপিট অ্যাক্টিং, এখন রিপিট অ্যাক্টিং, আগে কিন্তু শর্ট অ্যাক্টিং, মানে আগে হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন, NPH ইনসুলিন ইউজ করতো, কিন্তু যেটা ম্যাক্সুলিন বলি আমরা সেটা ইউজ করতো। কিন্তু এখন হচ্ছে রিপিট অ্যাক্টিং বা আল্ট্রা শর্ট অ্যাক্টিং এবং লং অ্যাক্টিং ইনসুলিন ইউজ করা হয়, ব্লাড জেন রেটিং আর হচ্ছে রিপিট অ্যাক্টিং ইনসুলিন ইউজ করে। আমরা BSNL হচ্ছে রিপিট অ্যাক্টিং ইনসুলিন দিই। তো ফার্মাকোথেরাপি হচ্ছে প্রেগনেন্সিতে শুধুমাত্র সেফ যদি বলি ড্রাগ, সেটা হচ্ছে ইনসুলিন। ডায়াবেটিসের জন্য 1 নম্বর ড্রাগ ইনসুলিন, যদি ড্রাগ দিতে হয়। যদি এখন ইনসুলিন অনেক ক্ষেত্রে ইনসুলিনের কাজ হয় না, ওরাল অ্যান্টিডায়াবেটিক দিতে হয়, বা অনেকের ক্ষেত্রে ডায়াবেটিসের লেভেলটা হচ্ছে খুব বেশি থাকে না, তখন হচ্ছে আমরা ওরাল অ্যান্টিডায়াবেটিক দিই। তো যদি ওরাল অ্যান্টিডায়াবেটিক দেই, তাহলে আমরা মেটফর্মিন দিব। মেটফর্মিনটা প্লাসেন্টা, ইনসুলিন তো প্লাসেন্টা ক্রস করে না, আর মেটফর্মিন হচ্ছে প্লাসেন্টা ক্রস করে, কিন্তু এটা টেরাটোজেনিক না। এছাড়া আরেকটা ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগ দিতে পারি, সেটা হচ্ছে গ্লিবিউরাইড। এটা মাথায় রাখবেন, গ্লিবিউরাইড সেফ। তাহলে ইনসুলিন তো সেফ, আর হচ্ছে মেটফর্মিন আর গ্লিবিউরাইড, এই তিনটা ওষুধ হচ্ছে সেফ। এখন হচ্ছে অবস্টেটিক ম্যানেজমেন্ট। আমরা কিভাবে অবস্টেটিক ম্যানেজমেন্ট করি? যাদের ক্ষেত্রে জিডিএমটা ওয়েল কন্ট্রোল আছে, যেহেতু আমরা জানি জিডিএমে বাচ্চার ওয়েট অনেক বেশি থাকে, সেহেতু আমরা আগে ডেলিভারি করার একটা টেন্ডেন্সি থাকে আমাদের মধ্যে। কিন্তু এখানে বই বলা আছে যে যদি ওয়েল কন্ট্রোল জিডিএম থাকে এবং সে অন ডায়েটে থাকে, ইনসুলিন না, অন ডায়েটে থাকে, তার ক্ষেত্রে 39 1/7 মানে হচ্ছে 39 সপ্তাহে 7 দিন কমপ্লিট হওয়া থেকে 40 সপ্তাহে 7 দিন কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা এই ডেলিভারিটা করতে পারবো, 39 থেকে 40 সপ্তাহে। মহিলা যদি ইনসুলিন নেয় বা ওরাল মেডিকেশন নয়, কিন্তু সেটা যদি কন্ট্রোল থাকে, তাহলে 39 থেকে মানে 39 সপ্তাহে 1 দিন থেকে 39 সপ্তাহে 6 দিন মধ্যে আমরা ডেলিভারি করে ফেলতে পারবো। বাট জিডিএম এ যখন কমপ্লিকেশন থাকবে বা সাব অপটিমাল কন্ট্রোল থাকবে, তখন আমাদের 37 থেকে 38 সপ্তাহের মধ্যে ডেলিভারি করে ফেলতে হবে। এটা একটু মাথায় রাখবেন। কন্ট্রোল জিডিএম 39 থেকে 40 সপ্তাহে অন ডায়েট, কন্ট্রোল জিডিএম অন মেডিকেশন 39 সপ্তাহের মধ্যে, আর কন্ট্রোল আনকন্ট্রোল জিডিএম সেটা হচ্ছে 37 থেকে 38 সপ্তাহের মধ্যে। এই মাকে আমরা ডেলিভারির পরে আমরা অ্যান্টিডায়াবেটিক ড্রাগ বন্ধ করে দিব। ডেলিভারির সাথে সাথে আমাদের আর কোনো ধরনের অ্যান্টিডায়াবেটিক ড্রাগ চালানোর দরকার নেই, কারণ ডেলিভারির পরে অনেক মায়ের অ্যান্টিডায়াবেটিক ড্রাগ চালালে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা লাইফস্টাইল ম্যানেজমেন্ট করবো। আবার 6 সপ্তাহের সময় আমরা একটা ওজিটি করতে বলবো, 4 থেকে 12 সপ্তাহের সময়, আবার 3 বছর পর আমরা ফলো আপে রাখবো। তো এই জিডিএম এর কমপ্লিকেশন যদি আসে, অনেক ধরনের কমপ্লিকেশন আছে। একবার এই চারটা রিডিং করবেন। শোল্ডার ডিসট্রোসিয়া হয়, পলিহাইড্রামিনোস হয়, বার্থ ইনজুরি হয়, প্রিএক্লাম্পসিয়া থাকে, ইনফেকশন হয়, বাচ্চার অনেক বার্থ ইনজুরি হতে পারে, পেরিনেটাল লস, ইন্টিউটেন ফিটাল ডেথ, শোল্ডার ডিসট্রোসিয়া, রেসপিরেটরি ডিসট্রোসিয়া সিনড্রোম, এগুলো হতে পারে। কনজেনিটাল ডিফেক্ট হয়, বার্থ ডিফেক্ট হয়। আমি এখানে নাম বলবোই না, কারণ এমন কোনো কনজেনিটাল ডিফেক্টের নাম নাই যেটা ডায়াবেটিস করে না, সবই করে। আপনার মাথায় যা কনজেনিটাল ডিফেক্ট আসবে সবই ডায়াবেটিস করতে পারে, ঠিক আছে? চারটা একবার রিডিং করবেন। তো যে কমপ্লিকেশন, মায়ের কমপ্লিকেশন হচ্ছে মায়ের অ্যাবর্শন, প্রিটার্ম লেবার, ইনফেকশন হতে পারে। এই যে প্রিএক্লাম্পসিয়ার চান্স হয় 25% ক্ষেত্রে, পলিহাইড্রামিনোস হয় 25 to 50%। ইট ইজ মোস্ট কমন অ্যাসোসিয়েশন উইথ ডায়াবেটিস। পরীক্ষা যদি আসে হোয়াট ইজ দ্য মোস্ট কমন অ্যাসোসিয়েশন উইথ ডায়াবেটিস, এটা হচ্ছে পলিহাইড্রামিনোস। ম্যাটারনাল ডিস্ট্রেস হতে পারে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়, টার্মিনেশন অফ প্রেগন্যান্সি হতে পারে, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হতে পারে। এগুলো শুধুমাত্র একবার রিডিং করবেন। করোনারি আর্টারি ডিজিজ, কিটোএসিডোসিস। ডিউরিং লেবার বাচ্চা বড় হওয়ার কারণে শোল্ডার ডিস্ট্রোসিয়া হয়, পেরিনেটাল ইনজুরি হয়, পোস্টপার্টাম হেমোরেজ হয়, অপারেটিভ ইন্টারফিয়ারেন্স হয়। আর পিওরপিরিয়ামে হচ্ছে পিউরপারাস সেপসিস, ল্যাকটেশন ফেলিওর হয়। বাচ্চার ম্যাক্রোসোমিয়া হয়। কেন ম্যাক্রোসোমিয়া হয় এটা পরীক্ষা আসে। 40 to 50% ক্ষেত্রে বাচ্চার ম্যাক্রোসোমিয়া হয়, মানে বার্থ ওয়েট হচ্ছে 4 কেজির চেয়ে বেশি থাকে। এখন দেখেন ম্যাটারনাল হাইপারগ্লাইসেমিয়া হয় ডায়াবেটিসে। মায়ের যদি হাইপারগ্লাইসেমিয়া হয়, তাহলে ওই মায়ের গ্লুকোজটা কি করে? প্লাসেন্টার মাধ্যমে বাচ্চার শরীরে তো যাচ্ছে, তাই না? বাচ্চার শরীরে গেলে বাচ্চা কি করবে? ওই গ্লুকোজটাকে ইউটিলাইজ করার জন্য বাচ্চার শরীরে ইনসুলিন বেশি বেশি সিক্রেশনের জন্য প্লাসেন্টাল হাইপারট্রফি হবে এবং হাইপারপ্লেসিয়া হবে আইলেট সেল অফ ল্যাঙ্গারহান্সে বাচ্চার। তো তখন হচ্ছে
ইনক্রিজ সিক্রেশন অফ দ্য ফিটাল ইনসুলিন, বাচ্চার ইনসুলিন সিক্রেশন বাড়বে। ইনসুলিন সিক্রেশন বাড়লে বাচ্চার কার্বোহাইড্রেটটা বেশি বেশি ইউটিলাইজ করতে পারবে এবং ফ্যাট ইউটিলাইজ করতে পারবে, যার ফলে বাচ্চার শরীরে কার্বোহাইড্রেট এবং ফ্যাটটা বেশি বেশি ডিপোজিশন হয়, বাচ্চাটা একটু গুল্লু মুল্লু বা মোটাসোটা হবে। এছাড়া ইনসুলিনের গ্রোথ ফ্যাক্টর IGF-1 এন্ড IGF-2 এই বাচ্চার গ্রোথ ফ্যাক্টর এবং এডিপোসিটির জন্য দায়ী। তারপর হচ্ছে ম্যাটারনাল ফ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বাড়ে এই ডায়াবেটিসে। যে ফ্রি ফ্যাটি অ্যাসিডটা হচ্ছে বাচ্চার শরীরে চলে যায়, সেটা ট্রাইগ্লিসারাইড সিনথেসিস বাড়ায়, যার ফলে হচ্ছে ফ্যাট ডিপোজিশন বাড়ে, যার ফলে বাচ্চা একটু মোটাসোটা হয় বা ম্যাক্রোসোমিয়া হয়। আমরা আজকে এই পর্যন্ত পড়বো, এর পরের দিন আমরা থাইরয়েড ডিসফাংশন থেকে পড়বো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপর সবাই এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো অবশ্যই সলভ করবেন। চ্যাপ্টারগুলো কিন্তু ভালোই ডিটেলস আছে, পরীক্ষায় কিন্তু ভিতরে ভিতরে প্রশ্ন আসে। তো ধন্যবাদ সবাইকে।